আর আমি মিররের দিকে তাকাচ্ছি আর কেউ বসে আছে। গাড়ি আমার কোনো মতে স্পিড বাড়াতে পারছি, উবেরের একটা গাড়ি স্পিডে আসছে, মানে তখন আমি ফার্স্ট টাইম নিজের মৃত্যুকে নিজের চোখে দেখলাম। আর পাশে একটা শ্যাডো ফিগারই দাঁড়িয়ে আছে, যার মুখটা আমি দেখতে পাচ্ছি না, বাট একটা ব্ল্যাকিশ শ্যাডো দাঁড়িয়ে আছে। বিশ্বাস করবে না, আমার ঠিক রাইট সাইডে একটা হাত আমি দেখতে পাচ্ছি, যেটা হাতটা এইখান অব্দি, কালো লম্বা আঙুলগুলো আর নখগুলো খুব শার্প। পুরো পিঠে 4টে আঙুল, 5টা না কিন্তু 4টে আঙুলের দাগ, পুরো পিঠে ক্রস। আমার বুকের উপরে কেউ বসে জাস্ট আমার গলাটা টিপছে, আর আমি কোনোভাবে নড়তে পারছি না। তখন মৌমিতা দি আমাকে বললো যে এ বেঁচে আছে কি করে, একে তো মেরে দেবে। কৌস্তবের আড্ডাতে আজকে আমাদের সাথে রয়েছেন পল্লব দত্ত। পল্লবদা এমন কিছু ঘটনা, কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন যেটা তার একটা লাইফের পার্ট। লাইফের বিভিন্ন অংশে তার সাথে বিভিন্ন ঘটনা ঘটেছে তার পরিবারের সাথে, আর এমন একটা কারণে ঘটেছে যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। একটা শীতল শিহরণ খেলে যাবে আপনাদের মধ্যে দিয়ে। পল্লবদার ভাইয়ের সাথে এমন কিছু ঘটনা ঘটে যার দরুন সে উলঙ্গ অবস্থায় প্রায় পাগল হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, এবং যখন সে ফিরে আসে তার গায়ে আঁচড় কামড়ের দাগ। বিভিন্ন ঘটনা আজকের এই এপিসোডে আপনারা শুনতে চলেছেন। ঘটনাটা অর্থাৎ এই হরর পডকাস্টটা লেন্থে একটু বড়, শেষ অবধি শুনবেন এবং কমেন্ট করে জানাবেন কোথা থেকে শুনছেন আজকের এই এপিসোড। আপনারা যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, তন্ত্র রিলেটেড কোনো হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন শুরু করছি কৌস্তবের আড্ডার মারাত্মক একটা হরর পডকাস্ট। হ্যালো পল্লবদা, কেমন আছেন? বাস চলছে, আপাতত ঠিকঠাকই আছি। আপনার সাথে যখন কথা হয়েছিল তখন এমন কয়েকটা বিষয় আপনি জানিয়েছেন নিজের লাইফের ব্যাপারে, এবং এমন কিছু ইনসিডেন্টের ব্যাপারে জানিয়েছেন যেগুলো সত্যি কথা বলতে খুবই টেরিফাইং। অ্যান্ড আমার শুনে মনে হয়েছে যে খুব ভয়ানক কিছুর মধ্যে দিয়ে আপনি এবং আপনার ফ্যামিলি গেছেন, এবং এই যে পুরো ব্যাপারটা রয়েছে, এই পুরো ব্যাপারটা নিয়ে আজকের এই হরর পডকাস্ট। ঠিক আছে, কি ঘটেছিল পল্লবদা, একদম শুরু থেকে শুরু করুন। কি হয়েছিল আপনার সাথে? শুরু থেকে শুরু করতে বলতে গেলে ফার্স্ট আমি যাব 2015 ফার্স্ট আমি একটা গাড়ি কিনি, হোন্ডা এক্সেন্ট। দেন 2016 আমি একটা ভার্না কিনি। ওকে, তারপরে 2017 লাভ ম্যারেজ, বিয়ে হলো 17 সালে। পুরো প্রবলেম স্টার্ট হলো আফটার ম্যারেজ। 17 সালে বিয়ে হলো, বিয়ের পর যা হয়, শহরের মেয়ে গ্রামে গেছে, কারণ আমার বাড়ি গ্রামে। আচ্ছা, কোন এরিয়া? ঝাড়গ্রাম থেকে 22 কিলোমিটার দূর। ওকে ওকে, তো বাবা মার সঙ্গে একটু ঝামেলা একটু হয়, অ্যাডজাস্ট করতে প্রবলেম হয়। তো যেহেতু যাতে বেশি এসকেলেট না হয়, তো আমি কি করি, ওকে নিয়ে আমি কলকাতা শিফট করে যাই। আমার ওয়াইফ চাকরিও পেয়ে যায় একটা রেপুটেড এমএনসিতে। তো চাকরি পেয়ে গেল, তো ফার্স্ট আমরা একটা ফ্ল্যাট নিলাম রুবিতে। কিন্তু ফ্ল্যাটটা নেওয়ার পরে আমার একটু বিজনেসের প্রবলেম স্টার্ট হলো ফ্ল্যাটটা নেওয়ার পরেই। তো সেই ফ্ল্যাটে আমরা থাকতাম 3-4 মাস ছেড়েছিলাম, বাট আমার ওয়াইফ ওই ফ্ল্যাটে কিছু দেখতে পেয়েছিল, তার জন্য প্রচণ্ড ভয় পেয়েছিল। বাট আমি কিছু দেখিনি, বাট আমি কিছু ফিল করিনি। বাট হ্যাঁ, আমি বুঝতে পারছিলাম যে ওই ফ্ল্যাটটার থেকে আসার পর থেকে আমার বিজনেসটা এফেক্ট হচ্ছে। রেন্ট না কিনেছিল? না, রেন্টেড। ঠিক আছে, তো এরকম হওয়ার পরে তো আমি আরও ডিসাইড করি কি তাহলে ফ্ল্যাট চেঞ্জ করবো। আচ্ছা, এবার ফ্ল্যাট চেঞ্জ করে মুকুন্দপুরের পেছন দিকে আমরা ফ্ল্যাট নিলাম, আমি আর আমার ওয়াইফ। ওখানে গিয়ে ফ্ল্যাটের সব কিছু ঠিকঠাকই চলছিল। তারপরে 2017 সালেরই একটা ঘটনা দিয়ে, 2017 সালে আমরা ডিসেম্বরের 20 তারিখে আমরা বাড়ি গেলাম, মানে আমার গ্রামের বাড়িতে, ঝাড়গ্রামে। নিজে কার ড্রাইভ করে গেছিলাম। তো আমাদের প্ল্যান ছিল যে 2 দিন থাকবো, 3 দিন রিটার্ন করব। তো আমি 20 তারিখ গেলাম, 21-22 থেকে 23 তারিখ রিটার্ন। তো 22 তারিখ আমাকে বলছে কি গো, তুমি যাবে না? বললাম না, একটা দিন থেকে যাই, বাবা মার কাছে এসছি, একটা দিন থেকে যাই। সেদিন 23 তারিখ সন্ধ্যাবেলা হঠাৎ করে কি হলো, দেখি আমার বাবা জোরে জোরে ডাকছে আমাকে, তাড়াতাড়ি নিচে আয়। গিয়ে দেখি মা মানে বিছানায় সোফার উপরে মাকে বসিয়েছে, মায়ের মুখ থেকে গ্যাঁজা বেরোচ্ছে,
ঠিক আছে, বলি কি হয়েছে, না মাকে শোয়া, ওই যে মাকে শোয়ালো, দিয়ে মায়েরা কিছু জানি, মায়ের মুখটা বেঁকে গেল, দিয়ে সঙ্গে সঙ্গে আমরা হসপিটালে অ্যাডমিট করলাম। তখন আমাদের ওখান থেকে গ্রামের, বুঝতে পারছো যে কীরকম হসপিটাল হতে পারে। তো অ্যাডমিট করার পরে তো ওইখানে আমার ব্রেন কাজ করছে না। এবার ওরা বলছে যে ওনার ব্রেন স্ট্রোক হয়েছে, ব্রেনের কতটা ব্রেন স্ট্রোক হয়েছে আমাদের সিটি স্ক্যান করতে হবে, এখানে করতে হবে। তো যেহেতু গভর্নমেন্ট হসপিটাল ছিল তো আমার ভরসা ছিল না। তখন আমি কি করি, আমার ব্রেন কাজ করছিল, বয়সটা অনেকটা তখন আমার অনেক অল্প। আমি আমার আমার ওয়াইফেরই এক দাদা, সে ডক্টর, তখন সে হাওড়া নারায়ণাতে ছিল, তাকে আমি ফোন করি যে দাদা এই ব্যাপার আমি কী করবো। তখন সে বলে যে তুমি ইমিডিয়েটলি মাকে নিয়ে আসো। মাকে নিয়ে এলাম। মায়ের তখন 90% ব্রেন হ্যামারেজ, 90% ব্রেন হ্যামারেজ হয়ে গেছে, রাইট পোর্শন পুরোটা প্যারালাইজড। তো সে অবশ্য তারপর তো এখানে 21 দিন মতো ছিল। তারপর আফটার দ্যাট মাকে নিয়ে গেলাম বাড়িতে। মা সুস্থ হয়ে গেলেন? না, মায়ের রাইট পোর্শনটা পুরোটাই প্যারালাইজড। ঠিক আছে, এটা যে প্যারালাইজড যেটা হলো বা ব্রেন স্ট্রোকটা হলো, প্রথমে আমরা ভেবেছিলাম যে এটা গ্যাসের থেকে স্ট্রোক হয়েছে, গ্যাসটা মাথায় উঠে এটা স্ট্রোকে ইয়ে হয়েছে। বাট পরে জানতে পারলাম না, এইটা ব্রেন স্ট্রোকটা এই জন্য হয়নি, এটা আমি পরে বলবো। আচ্ছা, এটা হলো 2017। এবার 2021, 17 থেকে 21, 4 বছর। 4 বছর। আমার বেবি হয় 2020-তে, পিওর কোভিডে আমার বেবি হয়। তো কলকাতাতেই হয়েছে। 21-এ তখন আমার 21-এ বিজনেস, মানে গাড়ির বিজনেস কমপ্লিটলি ডেস্ট্রয়েড। আর আমি তার সঙ্গে একটা আলাদা একটা ফ্রিল্যান্সিংয়ে জব করতাম, যেটা কেউ জানতো না। সবাই জানতো যে আমার গাড়ির বিজনেস আছে, আমার এই বিজনেসটাই আছে, এছাড়া আমার কিছু নেই। আর ফ্রিল্যান্সিংয়ের জবটা খালি আমার ওয়াইফ আর আমি জানতাম, এটা আর কেউ জানতো না। তো গাড়ির বিজনেস পুরো ঠাপ হয়ে গেল, মানে কোনোভাবেই চলছে না। বাকিদের সবার চলছে, বাট আমার চলছে না। কেন চলছে না, কি জন্য চলছে না, এই 4 বছরের মধ্যে? 4 বছর মধ্যে 21-এ তো একদমই কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে গেল। তখন আমি কি করলাম, তখন ঠিক করলাম যে না, এই যখন এরকম হয়েছে, তো আমি ওয়াইফও কি করলো, হঠাৎ করে চাকরিটা ছেড়ে দিল। কেন যাই না কেন, ও চাকরিটা ছেড়ে দিল। দিয়ে ওই বললো চলো আমরা তোমাদের বাড়ি যাই, মায়ের তো এরকম। কেন, গ্রামের ওখানে কি বলতো, গ্রামে আয়া ফায়া পাওয়া যায় না, দেখার মতো লোকজন নেই। তো 21-এ আমরা ওখানে এলাম। আর 21শে ফেব্রুয়ারিতেই আমার মেয়ের অন্নপ্রাশন হলো। তো যেহেতু সেই টাইমে কোভিডের পিরিয়ড, তখন কাউকে ডাকা হয়নি, খুব ক্লোজ রিলেটিভস, আমার যারা খুব ক্লোজ রিলেটিভস, আর আমার মানে ওয়াইফের সাইডে ওর বাবা মা, দাদা বৌদি আর তার মেয়ে। এই 4 বছরের মা কি সুস্থ হয়েছিলেন কিছুটা? না, তখন মাকে কে দেখতো? বাবা ছিল, ভাই ছিল। ভাই তারপর বাইরে চলে গেছিলো, বাবাই দেখাশোনা করতো। আর একটা যে কাজের লোক, যে রান্নার লোক ছিল, সে দেখাশোনা করতো। যতক্ষণ বিকেল 4-5টা অবধি থাকতো, বাকিটা বাবা দেখতো। কেন, গ্রামে কাজের লোক বা আয়া টাইপের একদমই পাওয়া যায় না, ইভেন এখন, যেটা কলকাতায় খুব ইজিলি অ্যাভেলেবল, ওখানে একদমই না। তো 2021-এ মেয়ের অন্নপ্রাশনটা হলো। তখন আমার আর্থিক অবস্থা সত্যি কথা খুব খারাপ, বাট আমি কারো কাছ থেকে কোনো রকম কোনো হেল্প নিইনি। মেয়ের আমি অন্নপ্রাশন করলাম, যারা ক্লোজ রিলেটিভস ছিল তারা এলো, অন্নপ্রাশনটা হলো, ভালোভাবেই হলো মোটামুটি। তো এই রিলেটিভসদের মধ্যে একজন বলল যে এখানকার মাটি তো খুব ভালো, কারণ আমাদের সাথে মাটি খুব ভালো, তো মাটিটা একটু নিয়ে যাব, কলকাতায় গিয়ে গাছ লাগাবো। ঠিক আছে, মাটি নিয়ে যাও, অসুবিধা নেই। মাটি নিয়ে গেল, বাড়ির মাটি? বাড়ির মাটি নিয়ে গেল 2021 সালে। আমার মেয়ের অন্নপ্রাশনের ঠিক ওই টাইমটায়, তারপরে নিয়ে গেল। মেয়ের অন্নপ্রাশনটা হলো ঠিক তার 4 থেকে 5 মাস পরে শুরু হলো আমার ওয়াইফের, মানে আমার বাবা মা ভাই, আমাদের যত রিলেটিভস আছে, মানে তারা যেভাবে ট্রিট করতো, লাইক রাস্তার কুকুর ছাগলকে যেভাবে ট্রিট করে মানুষ, তার থেকেও খারাপ। কেন? কোনো অ্যান্সার নেই কেন। এটা চলতে থাকলো, আর এটা ডে বাই ডে আরও বেশি বাড়াবাড়ি হতে থাকলো। মানে এমন, নিজের বাবাকে এমন বলতে শুনেছি, এই আপদগুলো যাইও না, এরকম কথা 2021 সালে। তাই চলতে, মানে এই যে
কুকুর ছাগলের মতো ট্রিট করতো, সেটা কে করতো? সবাই, বাবা মা ভাই, কাকে ট্রিট করতো? আমাকে আর আমার ওয়াইফকে। আচ্ছা, এবার 2022-তে এটা চলছে, এরকমভাবে চলছে। তো 2022-তে কি হয়, আমার এক কাজিনের যাদবপুরে বিয়ে আছে। আর ততক্ষণ 2022 অবধি আমরা ওইখানে ঝাড়গ্রামে ছিলাম। তো 2022-তে আমার ওয়াইফ আসে, ওই বিয়ে অ্যাটেন্ড করি আমরা, দিয়ে বলে, আমার ওয়াইফ বলে আমি এখনো কিছুদিন মায়ের কাছে থেকে যাই। তো থাকলো মায়ের কাছে। 8 এপ্রিল 2022 ওর মা এক্সপায়ার হয়। মারা গেল কীভাবে, 2 দিনের জ্বর, 3 দিনের দিন মারা গেল, মানে হসপিটাল অবধি নিয়ে যাওয়ার টাইমটা পেল না, ওনার মা এক্সপায়ার করলো। প্রথমে তো আমরা ভাবলাম যে এটা নর্মাল একটা ইয়ে থেকে এক্সপায়ার করেছে, বাট পরেও সেটা জানতে পারলাম সেটাও নর্মাল মৃত্যু নয়। মায়ের স্ট্রোকটা নর্মাল না, আর শাশুড়ি মায়ের যে মৃত্যু সেটাও নর্মাল না। ওকে, তো এটা তো হয়ে গেল। তারপরে বাড়ি ফেরত চলে গেলাম, ও যত ওয়াইফের যা কাজ সব করে বাড়ি চলে গেলাম। দিয়ে সেই সালে 2022-তে পুজোর সময় যখন বাড়িতে আমাদের এদের সঙ্গে এরকমভাবে বিহেভ চলছে, কনস্ট্যান্টলি চলছে, আমি আমার ওয়াইফকে কিছু বলি না বিয়ের সময়। তখন আমি পুজোর টাইম ওয়াইফকে নিয়ে কলকাতায় আসি। কলকাতায় 22 পুজোর টাইম। সেই টাইমটা আমার সেপ্টেম্বরে পুজো হয়েছিল, আমার যতদূর মনে আছে। ওয়াইফকে নিয়ে আমি আসি আর ওয়াইফকে বলি আমরা আর ফিরে যাব না, আর আমি আমার বাবা মার সঙ্গে, আমার ভাইয়ের সঙ্গে কারোর সাথে আর কোনো সম্পর্ক এখন আমি আর রাখবো না। তো ওই 2-3 মাস আমি কি করি, তখন শ্বশুরবাড়িতে থাকি। তো শ্বশুরবাড়িতে থাকার সময় অনেক রকম টোন টিটকারি শুনতে হয়েছে। তখন আমি তারপরে কি করলাম, আস্তে আস্তে করে নিজে একটা রেন্টেড ফ্ল্যাট খোঁজা চালু করলাম। তো পেয়েও গেলাম। সেই ফ্ল্যাটটা ভালো ছিল, ফ্ল্যাটটা ফুল ফার্নিশড ফ্ল্যাট। তো আমার ওয়াইফের পছন্দ, আমার পছন্দ, আমরা শিফট হয়ে গেলাম ওই ফ্ল্যাটে। 3-4 মাস খুব ভালো চললো, ঠিক আছে। সেই বছর কি হলো, ওই ফ্ল্যাটে শিফট হওয়ার পরে আমার মানে ফিনান্সিয়াল কন্ডিশন এতটাই খারাপ হয়ে গেল, আমাকে 2টো 4 হুইলার আমাকে সেল করে দিতে হলো। আরেকটা আমার কাছে বাইক ছিল BMW 310RR, সেই বাইকটাও আমাকে সেল করতে হলো। মানে একটা এক্সেন্ড, একটা ওয়ার্না আর একটা 310RR, 3টে আমাকে সেল করে দিতে হলো, কারণ এতটাই আমার কাছে ফিনান্সিয়াল ক্রাইসিস হয়ে গেছে। এবার তখন আমার ওটা চলছে, আমি যে জবটা করি সেই জবটা চলছে। বাট হঠাৎ করে কি হলো, দেখছি যে আমার মানে যে প্রজেক্টগুলো আমি করি সেই প্রজেক্টগুলোর পেমেন্ট আমি পাচ্ছি না। মানে আমি যদি প্রত্যেকটা প্রজেক্ট, যতগুলো প্রজেক্ট করছি সবাই পেমেন্ট পাচ্ছে, আমি পাচ্ছি না। তো এটা না ডে বাই ডে চলতে থাকলো। তো পাওয়া গেলাম তাহলে আমারই কত ফল্ট। তো আমি নিজে ফল্ট খুঁজতে শুরু করলাম। যখন পেলাম না, একটা প্রজেক্ট ছিল যেটা আমি 1.5 বছর ধরে করেছিলাম, আর সেই প্রজেক্টটা মানে পেমেন্টটা পাওয়ার কথা ছিল 2024-এর জুন মাসে। তার অ্যামাউন্টটা ছিল $31,000। বিশ্বাস করবে না, পেমেন্টটা সবাই পেল, খালি আমি পেলাম না। সেই রাতে আমি মাথা চাপড়ে বসে গেলাম। তখন আমি ভাবছি যে কি হলো, কেন হলো, কি জন্য পেলাম না, সবাই পেলো, আমি কেন পেলাম না। মানে অ্যারাউন্ড 25 to 30 lakhs পাওয়ার কথা, সেটা পেলাম না। ওকে, আমি ওয়াইফকে বললাম তুমি মামকে নিয়ে রুমে চলে যাও, আমাকে একটু একা ছেড়ে দাও। আমি বসে আছি, খালি মাথা চাপড়াচ্ছি কি হলো, কেন হলো, কি জন্য কেন পেলাম না। তখন আমার মাথা একটা স্ট্রাইক করলো যে এটা হতে পারে না, কিছু একটা গন্ডগোল আছে। তারপর থেকে আমি কি করলাম, এই যে বিভিন্ন হরর পডকাস্ট, অ্যাস্ট্রোলজি এসব না দেখা শুরু করলাম। তো দেখতে দেখতে 24-এই তোমার ফার্স্ট পডকাস্টে মৌমিতা দি আসে। তখন আমি মৌমিতাদির পডকাস্টটা দেখে মৌমিতাদির সঙ্গে কন্ট্যাক্ট করি 2024-এ। তখন মৌমিতাদিকে ফোন করে বলি সব। তো মৌমিতাদি আমাকে বলে আপনার ছবি পাঠান, ডেট অফ বার্থ পাঠান। আমি পাঠাই। তো মৌমিতাদি আমাকে বলে যে আপনার সঙ্গে যা যা হয়েছে আপনি আমাকে ডিটেলসে বলুন। তখন আমি ওনাকে ডিটেলসে বলি। তো উনি সব শুনলেন, শুনে বলে আমাকে একটু টাইম দিন। ঠিক আছে। আফটার দ্যাট
মৌমিতাদি যেটা বললো আমাকে যে আপনার উপর ভয়ঙ্করভাবে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আপনার উপর ভয়ঙ্করভাবে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, যার জন্য আপনার আজকে এই পজিশনে আপনি দাঁড়িয়ে আছেন। তো আপনার কার উপর সন্দেহ? তো আমি মৌমিতাদিকে দুজনকে ছবি পাঠাই। তো মৌমিতাদি বলে হ্যাঁ এরা দুজন। বাট তার সঙ্গে মৌমিতাদি একটা কথা বারবার আমাকে বলেছিল, আপনি শিওর এরাই দুজন? আপনি শিওর এরাই দুজন? আপনি কি শিওর এরাই দুজন? আমি তখন বলেছিলাম হ্যাঁ ম্যাম আমি শিওর এরাই দুজন, এর বাইরে আমি কাউকে নেই, আমি কাউকে করতে পারছি না, মাথায় আনতে পারছি না। তো মৌমিতাদি তখন কী করলো, তখন মৌমিতাদি কাজ করলো 2024 নভেম্বর নাগাদ মৌমিতাদি আমাকে রেমিডি পাঠালো। তো রেমিডিটা পড়লাম, পড়ার পরে ওই 1st-2nd নভেম্বরের মধ্যে আমি রেমিডিটা পেয়ে যাই। রেমিডিটা পড়ার কয়েকদিন পর থেকে 2-3 দিন পর থেকে আমার না পেমেন্টগুলো আসতে শুরু হয়ে গেল, যেগুলো আটকে ছিল, পাচ্ছিলাম না, হচ্ছিল না, সেগুলো হতে শুরু হয়ে গেল। এবার হলো কি, ওই যে নভেম্বর থেকে ডিসেম্বর 20 তারিখ, আমি ডিসেম্বরের 20 তারিখ আবার নিজের ওয়াইফকে নিয়ে গ্রামের বাড়ি গেলাম। আর মৌমিতাদি আমাকে একটা কথা বলেছিল যে আমি আপনাকে যে রেমেডিটা দিচ্ছি এটা ছাড়া আপনি কিন্তু অন্য কোনো কেউ যদি কিছু দেয় আপনি কিন্তু পড়বেন না, ঠিক আছে? মৌমিতাদি আমাকে কথাটা বারবার বলেছিল। তো যাই হোক 24 আমি বাড়ি গেলাম 20 তারিখ। বাড়ি যাওয়ার পরে ওখানে কী হলো, ওখানে কোনো একটা পুজো হয়েছিল, তো ওইখানেই একজন আমাকে একটা মাদুলি দেয়। সেই যে মাদুলিটা দিল তারপরে মৌমিতাদির সেটা নষ্ট হয়ে গেল, মৌমিতাদির যে কাজটা, হ্যাঁ কাজটা নষ্ট হয়ে গেল। এবার আমি ওইখান থেকে বাড়ি ফিরলাম, আচ্ছা কলকাতাতে এলাম। তা পড়লেন কেন? উনি তো বারণ করেছিলেন। মাথায় ছিল না। তারপর যখন মৌমিতাদিকে বলি তখন তো মৌমিতাদি প্রচণ্ড ঝাড়ে আমাকে, হ্যাঁ মানে রীতিমতো ঝাড় দেয় যে আপনি এটা কেন করলেন, আর জিনিসটা তো নষ্ট হয়ে গেল। এরপর শুরু হলো কি, যখন আমি বাড়িতে এলাম হঠাৎ করে মানে আমি ডেস্কে বসে কাজ করছি, ল্যাপটপে কাজ করছি ডেস্কে বসে, পিছন দিকে না আমি বুঝতে পারছি পিছন দিকে আমার কেউ দাঁড়িয়ে আছে। আচ্ছা, পিছন দিকে আমার কেউ দাঁড়িয়ে আছে, ঠিক আছে? আমি প্রথমে ভাবলাম এটা মনের ভুল, ঠিক আছে। বাট এর আগে কোনো প্যারানর্মাল কিছু হয়নি, এখন থেকে স্টার্ট হচ্ছে। হ্যাঁ আচ্ছা, এর আগে কিছু হয়নি। তখন হলো কি, তারপরের থেকে আমি দেখতে পাচ্ছি যে হয়তো আমি বসে আছি, আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে। আমি যদি এখানে বসে কাজ করছি, ল্যাপটপে কাজ করছি বা সিস্টেমে কাজ করছি, আর পাশে একটা শ্যাডো ফিগারই দাঁড়িয়ে আছে, ঠিক আছে? যার মুখটা আমি দেখতে পাচ্ছি না, বাট একটা ব্ল্যাকিশ শ্যাডো দাঁড়িয়ে আছে। এটা চলতে থাকলো। এরপরে হলো কি আমার স্লিপ প্যারালাইসিস হতো। কি আমি সাইডে শুতাম, মাঝখানে বেবি আর সাইডে আমার ওয়াইফ। এ প্যারালাইজ হতে হতে মানে যখনই শুতাম কি হতো, ফুল বডি প্যারালাইজ, আর আমি দেখতে পেতাম সেই শ্যাডোটা আমার ঠিক দরজার সামনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? আমি হাত পা কিচ্ছু নাড়াতে পারছি না, ফুল বডি প্যারালাইজড। আর এটা ডে বাই ডে বাড়তে থাকলো। এবার আরেকদিন হলো যে আমি ওয়াইফকে নিয়ে বাইরে গেছি, রেস্টুরেন্টে গেছি খেতে, 10:30 নাগাদ ফিরেছি। ওয়াইফকে চাবিটা খুলে দিয়েছি, তোমরা ঢোকো আগে, আমি পেছন পেছন ঢুকছি। ওরা ঢুকে গেছে। আমি যেই পাটা রেখেছি বিশ্বাস করবে না, পিছনের দিকে আমার ঠিক রাইট সাইডে একটা হাত আমি দেখতে পাচ্ছি, যেটা হাতটা এইখান অবধি, আর কেউ আমার ঠিক রাইট সাইডে কাঁধের দিকে একটা ব্রিথ নিচ্ছে। সেই টাইমে মানে আমার যে ভয় আর যে জিনিসটা হয়েছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আর এই হাতটা ছিল মানে কালো লম্বা, কালো, আমি আঙুলগুলো দেখতে পাচ্ছি কালো লম্বা আঙুলগুলো, আর নখগুলো খুব শার্প, লম্বা লম্বা লোক, খুবই লম্বা নখ। আর আমার কাঁধে নিঃশ্বাস ফেলছে। আমার ভাই বলছে কী হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন এখানে? আমি বললাম
তখন তো প্রচণ্ড ভয়ে, আমি বলছি কিছু না, পায়ে আমার ঝি ধরে গেছে, তুমি যাও আমি আসছি। তো আমি কোনো রকমভাবে ঘরের মধ্যে ঢুকে পড়ি। তারপরে রাত্রেবেলায় যখন আমি জামাটা খুলি, আমি বউকে বলি, যে ওয়াইফকে বলি যে তুমি পিঠটা না আমার খুব জ্বলছে, তুমি দেখো তো। ও দেখে পুরো পিঠে আমার স্ক্র্যাচ, আঁচড়ের দাগ। পুরো আঁচড়, মানে যে কেউ ক্রস করে ঘরে, পুরো পিঠে 4টে আঙুল, 5টা না কিন্তু 4টে আঙুলের দাগ, পুরো পিঠে ক্রস। ওর ওয়াইফ এবার দেখে ঘাবড়ে গেছে যে এটা কী হয়েছে। আলাম ও কিছু না, হয়তো কোথাও লেগে ফেগে গেছে। আমি ওয়াইফকে তখনও কিছু জানাইনি, ও এবং আঁচড়ে গেছে তো ঠিক আছে। আমি এবার আমার প্রচণ্ড এবার ভয়টা ঢুকেছে, যেটা কি হলো, আমি কাকে দেখছি, কেন দেখছি, আমার মাথায় কিছু ঢুকছে না। এরপরে নেক্সট দিন যেটা সবথেকে বড় হলো, যে আমি জাস্ট শুয়েছি আর জাস্ট ঘুমের একটা ঘোর এসছে, আমার বুকের উপরে কেউ বসে জাস্ট আমার গলাটা টিপছে, আর আমি কোনোভাবে নড়তে পারছি না, ফুল বডি প্যারালাইজড, আমি কোনোভাবে নড়তে পারছি না। পাশে আমার বাচ্চা, তার পাশে আমার ওয়াইফ ঘুমোচ্ছে, আমি নড়তে পারছি না। ফিগারটা কেমন ছিল? ফিগারটা সেই ফিগারই, মানে লম্বা ফিগার, ফিমেল এন্টিটি, কিন্তু তার কোনো মুখ দেখতে পাচ্ছি না, আমি না মুখ দেখতে পাচ্ছি না পা দেখতে পাচ্ছি। কী হয়ে যেন গলা, আমি খালি বুঝতে পারছি যে আমার গলাটা টিপছে। তো যেহেতু আমি সাইডে শুই, আমি কোনোভাবে জানি ঠাকুরের দয়া, কোনোভাবে আমি খাট থেকে পড়ে যাই, পড়ে যেতে ধাপ করে আওয়াজ হয়। তখন আমার ওয়াইফ ধরপড় করে ওঠে, তখন আমাকে বলে কি হয়েছে। তখন দেখে বসে আমি কাঁপছি ওখানে। তখন আমি ওকে বলি যে এই ব্যাপার। তারপরে কি হলো, এটা আবার যখন এই জিনিসটা হলো, আফটার দ্যাট আমরা ফ্ল্যাটটা শিফট করলাম, একটা অন্য ফ্ল্যাটে শিফট করলাম। আবার ফ্ল্যাট শিফট করলাম। ফ্ল্যাটে শিফট করার পর বাড়ি যাই, নিজের বাড়ি, আবার গ্রামে যাই, গিয়ে ফিরে আসি 2025-এ আমার বাড়ি যাই। আর আমার মায়ের বার্থডে হচ্ছে 31 ডিসেম্বর, তো সেই হিসাবে বাড়িটা যাই। বাবা মার সাথে সম্পর্ক কিরকম তখন? বাবা মার সঙ্গে সম্পর্কটা ভালো হয়ে গেছে, মানে দিদির কাজ করার পর? হ্যাঁ, তখন বাবা মার সঙ্গে সম্পর্ক ভালো হয়ে গেছে। তো আমরা যাই 2024-এর এন্ডে, গিয়ে 31 মায়ের বার্থডে সেলিব্রেট করে জানুয়ারিতে আমরা রিটার্ন করি 2 তারিখ কি 3 তারিখ। যেই নতুন ফ্ল্যাটে শিফট করেছি অলরেডি আমার ওয়াইফ চলে এসছে। এরপর স্টার্ট হলো আমার কানের সামনে কেউ যেন ফিস করে কিছু বলছে, মানে ল্যাঙ্গুয়েজটা না হিন্দি, না বেঙ্গলি, না ইংলিশ, সেটা কোন ল্যাঙ্গুয়েজ আমি জানি না। এটা আর একটা আওয়াজ না, 3-3খানা আওয়াজ। বাট আমি তাদেরকে কিন্তু দেখতে পাচ্ছি না, শুধু আওয়াজ শুনতে পাচ্ছি, আর আরেকজনকে খালি দেখতে পাচ্ছি। ওই যে ফিসফিসানি আওয়াজটা স্টার্ট হলো, সেইখান থেকে আমার একটা টেন্ডেন্সি চালু হলো আত্মহত্যা করা। আচ্ছা, আত্মহত্যা করা। অনেক সময় মনে হচ্ছে যেন ছাদে যাই, গিয়ে ছাদ থেকে ঝাঁপ দিয়ে দিই, বা সামনে চাকুটা পড়ে আছে দিয়ে নিজের গলাটা কেটে নিই। আবার কোনো সময় মনে হচ্ছে ওই চাকুটা দিয়ে নিজের ওয়াইফ আর বাচ্চাকে মেরে দিই। এরকম সিচুয়েশনে আমি পড়ে গেছিলাম। তখন আমি জানি না এটা ভগবানের দয়া কি, আমি কোনোভাবে নিজেকে কন্ট্রোল করি। আমি বলি তখন মার্চ মাস চলছে আর আমার মেয়ের 2টা এক্সাম বাকি আছে। আমি তখন ওয়াইফকে নিয়ে কোনো কিছু না বলে আমি বললাম তুমি স্ট্রেট কাট এক কাজ করো, ব্যাগ প্যাক করো, বাড়ি যাবো। কারণ তার কিছুদিন আগে আমাদের বাড়ি, গ্রামের বাড়িতে পুরো গৃহবন্ধন করা হয়েছিল। আমি এতটুকু বুঝতে পেরে গেছিলাম আমি এমন কোনো সেফ জায়গায় যদি না যাই যেখানে এইরকম বন্ধন আছে, তাহলে আমি বাঁচবো না, আমরা কেউই বাঁচবো না। তো ওইখানে আমি চলে গেলাম বাড়িতে গিয়ে ওখানে কিছুদিন থাকি, দিয়ে তারপর মৌমিতাদির সঙ্গে কন্ট্যাক্ট করি এপ্রিল মাসে 2025-এ। মৌমিতাদিকে তো সব বলি, তো মৌমিতাদি তখন আমাকে বলে যে এত কিছু হয়ে গেছে আপনি আমাকে জানাননি কেন? হ্যাঁ এক্স্যাক্টলি, এত কিছু হয়েছে, এত পরে জানালেন কেন?
অ্যাকচুয়ালি তখন ফিনান্সিয়াল কন্ডিশনটা এতটা মানে আমার প্রবলেমটা এতটাই হয়ে গেছিলো, অমিতাদিকে যে জানাবো, যে কাজ করাবো, আর টু বি ভেরি অনেস্ট আমার না মাথাতেও সেই টাইমে কিছু আসছিল না। ওই সিচুয়েশনটা আমার সামনে এমন ক্রিয়েট হয়ে গেছে যে আমি ফোন করে জানাবো বা বোঝাবো যে আমার সঙ্গে এই জিনিসগুলো হচ্ছে, আমার মতো আসছিল না। আমি বাড়িতে গিয়ে পৌঁছালাম, কাউকে কিচ্ছু জানাইনি। আমি সকালবেলা ট্রেন ধরলাম ওয়াইফকে নিয়ে, স্ট্রেট বাড়ি গেলাম। যখন নেমেছি ঝাড়গ্রাম স্টেশনে বাবাকে ফোন করি, বাবা বাড়ি আসছি। তখন মেয়ে দুটো এক্সাম বাকি আছে। বাবা তখন মানে হতবাক হয়ে গেছে যে কী ব্যাপার। আলো বাবা এসে বলছি। বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে বাবাকে বললাম বাবা এই ব্যাপার। সে তো শুনে বাবা কাঁদতে স্টার্ট করলো এবার। ঠিক আছে, এপ্রিল মাসের এন্ডের দিকে মৌমিতাদির সঙ্গে কন্ট্যাক্ট করি, মৌমিতাদিকে বলি যে দিদি এই ব্যাপার হয়েছে সব। তো বলে আপনি আমাকে এতদিন বলেননি কেন? তখন আমি বলি যে এই ব্যাপার, এই জন্য বলতে পারিনি। তো বলছে, তখন মৌমিতাদি আমাকে বলে আপনি ঠিক আছে, আপনি ওইখানেই থাকুন, ঠিক আছে, আর আপনার যত রিলেটিভস আছে আপনি সবাইকার ছবি আমাকে পাঠান, আপনার ফ্যামিলির প্লাস আপনার শ্বশুরবাড়ির ফ্যামিলির। তো আমি সবাইকার ছবি পাঠালাম। পাঠানোর পর মৌমিতাদি আমাকে খালি একটা কথাই বলল যে আপনার উপর জিন চালনা করা হয়েছে। জিন চালনা করা হয়েছে? একটা না তিনটে। আচ্ছা। সেটা আপনাকে মারার জন্য। প্লাস মৌমিতাদিকে আমি বাড়ির ছবিও পাঠিয়েছিলাম। তখন মৌমিতাদি সে বাড়ির ছবি প্লাস ভিডিও পাঠিয়েছিলাম। সেই ছবি আর ভিডিও দেখে বলে আপনার বাড়িতে, কেননা আমার ওই অন্নপ্রাশনের পর থেকে আমার বাবার ফিনান্সিয়াল কন্ডিশন খুব ভালো ছিল, খুবই ভালো বাবার ফিনান্সিয়াল কন্ডিশন, কিন্তু ওই অন্নপ্রাশনের পর থেকে আমার বাবার ফিনান্সিয়াল কন্ডিশন কমপ্লিটলি ডেস্ট্রয় হয়ে গেল, টোটালি ডেস্ট্রয়। তো যখনই আমি ছবি পাঠালাম মৌমিতাদিকে আর ভিডিওগুলো পাঠালাম, মৌমিতাদি খালি দেখে বললো আপনার বাড়িতে কেউ কিছু পুঁতে গেছে, আপনারই নিজেদের লোক, সে আপনার বাড়ির মধ্যেই কিছু পুঁতে গেছে, আর আপনার বাড়ি পুরো কাজ করাতে হবে, আর আপনি এখন ওখানেই থাকুন, আমি আপনার কিছু কাজ করছি, কমপ্লিট হলে আমি আপনাকে বলবো, আপনারা কলকাতা রিটার্ন করবেন। তো আমি বললাম ঠিক আছে। এবার একটু পিছনে যাই, যখন ফার্স্ট বলেছিলাম আমার ওয়াইফের সঙ্গে বিয়ের পরে আমরা কলকাতায় এলাম 2017-তে প্রথম ফ্ল্যাট নিয়ে রুবিতে। হ্যাঁ, যেখানে তোমারও কিছু ফিল হয়েছিল? হ্যাঁ, আমার সেরকম কিছু ফিল হয়নি, ফিলটা হয়েছিল আমার ওয়াইফের, যেটা আমাকে আমার ওয়াইফ পরে বললো। আমি বললাম কী হয়েছিল পরে তুই আমাকে বলো তো। বলছে তুমি তো ঘুমিয়ে আছো, আমি তো পাশে শুয়ে আছি, ও অফিস থেকে এসছে রাতে একটু টায়ার্ড হয়ে আছে, ও ঘুমিয়ে পড়ছে, আমি নিজে কাজ করতে করতে আমি কখন ঘুমিয়ে গেছি। ও বলছে দরজার সামনে দেখছি যে একটা ছায়া, মানে ছায়া বলবো না, একটা পুরো মানুষের আকৃতি দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আমাদেরকে দেখছে, আর ও এগোচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ও এগোচ্ছে। সেই টাইমে আমাকে ধাক্কা মারে, ঘুম থেকে ধাক্কা মেরে তোলে। আমি কী হলো? বলছে না আমার ভয় লাগছে। ভয় লাগছে কেন? ভয় লাগছে বলছে না, ওখানে কেউ দাঁড়িয়ে আছে, দেখো কেউ দাঁড়িয়ে আছে। আমি কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে? কেউ দাঁড়িয়ে নেই। তারপরে আমি বললাম কিছু না, তোমার মনের ভুল, তুমি ঘুমিয়ে পড়ো। আচ্ছা, ও তা ঘুমিয়ে পড়ো। তার পরের দিনও সেম। এবার ও বলছে যে আমি দেখছি আমার পাশে ও শুয়ে আছে, মানে আমি শুয়ে আছি, আমার ওয়াইফ শুয়ে আছে, তার পাশে নাকি শুয়ে আছে। ও যে ওটা দেখেছে, সেই দিকে আমাকে ধাক্কা মেরে ওঠালো রাত্রেবেলা। এবার ওঠানোর পরে আমি বললাম কি হলো? বলছে দেখো পাশে শুয়ে আছে। আমি পাশে, ও তখন ও থত্তা করে কাঁপছে, গা হাত পা কাঁপছে। বললাম কে শুয়ে আছে, কোথায় শুয়েছে? কেউ শুয়ে নেই। বাট যেই বললো শুয়ে নেই না, রান্নাঘর থেকে ধাড়াম করে আওয়াজ হলো। আচ্ছা আচ্ছা, কী হলো ব্যাপারটা? এবারে বাসন কোসন পড়ে গেলে ঝনঝন করে আওয়াজ হয়, ওরকম হলো। আমি দৌড়ে যখন গিয়ে দেখলাম কিচ্ছু নেই, যা যেরকম জিনিস ছিল সব সেরকম। ঠিক আছে, সেই নাইটেই এবার আমি তো কী করবো, তখন বসে বললাম কোথাও কিছু পয়েনি, ওরা তো পাশের বাড়িতে পড়েছে, আওয়াজ পেয়েছে। বাট আমার না সেদিন একটুখানি ভয় লেগেছিল, কারণ আমি দেখলাম যে মানে কীরকম বলো তো, কিচেনটা এরকম থাকে, কিচেনটা থেকে আমি যখন ওইখানে বেরোলাম দেখলাম শার্ট করে একটা শ্যাডো, একটা আকৃতি পিছন দিক থেকে দেখলাম, একটা পুরুষ ওই গেট থেকে বেরিয়ে গেল।
আচ্ছা আচ্ছা আচ্ছা। তার পরের দিনই আমরা ডিসাইড করলাম যে এই ফ্ল্যাটটা আমরা চেঞ্জ করব। দিয়ে তারপর গেলাম আমার মুকুন্দপুরে। এটা আমার ওয়াইফের ভয়, ঠিক আছে। আর এইখানে যে আমার ঘটনাগুলো হয়েছিল ওগুলো তো আমার ওয়াইফ অত ভয় পায়নি, কিন্তু ভয় পেয়েছিল যেদিন আমি খাট থেকে পড়ে গেছিলাম, ও সেদিন খুব ভয় পেয়েছিল। আরেকটা জিনিস যেটা আমি আগে বলিনি, মানে আমি বলিনি, ওই টাইমে মানে আমার বাড়ি ফিরে আসা আগে যখন মৌমিতাদিকে ফোন করলাম বা করলাম, তার আগে যখন বাড়ি থেকে ফিরলাম ওইখানেই কলকাতাতেই বাড়ি ফেরার আগে আমি সকালবেলা শনিবার দিন সেদিন আমি সকালবেলা বাজারে গেছি মেন রোড। আর আমাদের বাজারে কী বলতো, আমি থাকি ঠাকুরপুকুরের 3-তে রেল মার্কেট বলে একটা বাজার আছে। বাজারে সবজি বাজার, মাছ ফাছ হ্যান ত্যান করে 2 হাতে বাজার করে ফিরছি। আর ওই রাস্তা দিয়ে সবসময় 2 সাইডে বাস গাড়ি চলছে, তা আমি নিজের মনে হাতে ফিরছি। কি হলো, আমি ফিরছি নর্মাল আছে, কিন্তু কোনো কিচ্ছু না, রাস্তা দিয়ে সাইড দিয়ে যাচ্ছি, মেন রোডের উপরও না, একদম রাস্তা সাইড দিয়ে যাচ্ছি। আমাকে যেন একটা মানে লেফট সাইড থেকে জোরে ধাক্কা মারল আর একদম বাজার ফাজার সমেত গিয়ে ছিটকে পড়লাম রাস্তার উপরে। আর ওই সাইড থেকে উবেরের যে গাড়িগুলো হয় না, উবেরের একটা গাড়ি স্পিডে আসছে। মানে তখন আমি ফার্স্ট টাইম নিজের মৃত্যুকে নিজের চোখে দেখলাম। আর সেই টাইমে ভগবানের দয়া বলো বা যাই বলো, এক ভদ্রলোক আমাকে টেনে ওঠালো। আর তখন আমি রীতিমতো হাত পা কাঁপছে ভয়ে, আমি রীতিমতো কাঁপছি। ভদ্রলোক বলে কী হয়েছে? আমি বললাম আমি পা স্লিপ করে পড়ে গেছি। আমি তো ওনাকে বলতে পারছি না আমার সঙ্গে কী হয়েছে, আমি তো বলতে পারছি না, কাঁপছি। এটা হলো ওই ঘটনা। তারপর তো মমিতা দিয়ে বললো এরকমভাবে তো চলে এসো, যতক্ষণ না আমি তোমাদেরকে রেমেডি পাঠাবো তোমরা ওখান থেকে এসো না। তারপরে ঠিক আছে, আমরা ওখানে থাকলাম কিছুদিন পর। মৌমিতা দি তখন কোনো রেমেডি পাঠায়নি, বাট এমন কিছু জিনিস পাঠালো মানে যেটা ডেসক্রাইব করতে পারবো না, যে আমাদের সাথেই থাকে। এঞ্জেলস বলতে পারো, ভগবানের দূত বলতে পারো। হ্যাঁ, আমার ওয়াইফ, আমার মেয়ে জন্য যে সবসময় প্রোটেকশন করবে। কীরকম, মৌমিতা দিদি বললো যে আমি যাদেরকে পাঠাচ্ছি না, তুমি তাদেরকে কোনো দেখতে পাবে না, কিছু ফিল করতে পারবে, বাট তোমাদেরকে অলওয়েজ প্রোটেক্ট করবে যতক্ষণ না আমি তোমাদের কাজগুলো কমপ্লিট করব। এবার মৌমিতা দি আরেকটা কথা বলেছিল, মৌমিতা দিকে যখন আমি সব ছবিগুলো পাঠিয়েছিলাম, মৌমিতা দি যখন সব ছবিগুলো আমার কাছে চাইলো যে তুমি তোমার ছবিগুলো তোমার ফ্যামিলির আর তোমার ওয়াইফের ফ্যামিলির সব ছবিগুলো আমাকে পাঠাও। সব ছবিগুলো তো পাঠালাম। মৌমিতা দি ওর মধ্যে থেকে একটা ছবি দেখে আমাকে বললো, আজ পর্যন্ত আপনি এই ছবিটা আমাকে দেননি কেন? এই ছবিটা দেননি কেন আমাকে? আমি বলি, তখন আমি নিজে অবাক হয়ে গেছি যে এর সঙ্গে তো আমার তেমন কোনো সম্পর্কই নেই। আমি শ্বশুর বিয়ের পর থেকে শ্বশুর বাড়ি গেছি গিনা চুনা। আর লাস্ট তোমার মানে 2024 যে শ্বশুরবাড়ি ছেড়েছি, তারপর থেকে শ্বশুরবাড়ি যাই না, আমি যাইই না। কিন্তু শ্বশুরবাড়িতে আমার অনেক স্যুট প্যান্ট ওখানে রয়ে গেছিলো, সেগুলো আমি আনিনি, ঠিক আছে, ওইগুলো আছে। তো মৌমিতা দিয়ে ছবিটা মানে দেখে আমাকে বলল, আমার ওয়াইফ তো দেখে হাওয়া করে কাঁদতে শুরু করলো। আর আমিও একটু মানে কি বলবো, অবাক হয়ে গেলাম। যে মৌমিতা দিয়ে আমাকে বললো যে আপনি কিন্তু কাউকে এই কথাটা বলবেন না, এই যে করেছে এর কথা কাউকে বলবেন না। সেটা কি আমি সেটা পরে বলছি। তো যাই হোক, তারপরে এই ঘটনাটা হলো। দিয়ে মৌমিতা দিয়ে ওরকম আমাদের প্রোটেকশন একটা করে দেওয়ার পর আমাকে বললো যে দেখুন, আপনার যে কাজ, মেন যে কাজ, সেই কাজ করতে কিন্তু অনেক টাইম লাগবে। আপনার উপর যা কাজ হয়েছে, ঠিক আছে, মানে আপনার উপর যে ক্রিয়া করেছে বা যে তন্ত্র করেছে, তার মধ্যে 3টে তো জিন চালান করেছে যে আপনাকে মারার জন্য। আর 4th যাকে আপনি দেখতে পান সেটা কিন্তু এসছে আপনার ভাইয়ের থ্রু। আচ্ছা, যার আমি বলেছিলাম ওই ফ্ল্যাটে আমার কাঁধের উপরে হাত, আমার বুকের উপর বসে থাকতো, ওটা এসেছিল আমার ভাইয়ের থ্রু। ভাইয়ের থ্রু কিভাবে এসেছিল? ভাইয়ের অ্যাকচুয়ালি যদি বলতে যাই তাহলে আমাকে আরও পেছনে যেতে হবে। 2017 সালে
যখন ওই রুবির ফ্ল্যাটটা ছেড়ে আমরা নতুন ফ্ল্যাটে গেলাম, তখন পুজো ছিল। আমার ভাই ব্যাঙ্গালোরে পড়তো, রেভা ইউনিভার্সিটিতে। ও খুবই সফিস্টিকেটেড ছেলে, জলি টাইপের ছেলে, মানে নেশা ফেশা কোনো কিচ্ছু করতো না। সেই টাইমে আমার দুটো কাজিন ব্রাদারও ছিল, আমার দুই কাকার ছেলে। আর ও এসছে কবে বলো তো, মানে করো দ্বিতীয়া তো প্রথমার আগের দিন, ঠিক আছে। ও এসছে আমার বাড়িতে, ফ্ল্যাটে এসছে। যে ছেলেটা এত জলি, এত মানে হাসি খুশি ছেলে, এত ইয়ে করে, ওর বিহেভিয়ারই কমপ্লিটলি চেঞ্জ। চুপচাপ একটা গুম মেরে বসে আছে, হ্যাঁ, তেমন কোনো কথা বলছে না। আমি বললাম, কিরে কী হয়েছে? না কিছু হয়নি, আমার ভাল লাগছে না। এবার ও যে বললো কথা হলো, আমার কিছু হয়নি, আমার ভাল লাগছে না, ওর গলার টোনটা কিন্তু চেঞ্জ ছিল, সেটা আমি নোটিস করিনি, ঠিক আছে। আচ্ছা, ও এলো তো, এবার ওর বিহেভিয়ারটা দেখছি আস্তে আস্তে চেঞ্জ, মানে একটা গুম মেরে বসে থাকা, চুপচাপ থাকা, এইসব ও করছে। একটু কথা বললে ইরিটেটেড হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে। হ্যাঁ, যে ছেলেটা কোনো উঁচু গলা কথা বলে আমার সঙ্গে বলতো না কোনোদিনও, ও আমাকে উল্টোপাল্টা কথা বলছে। সেদিন ছিল তৃতীয় দিন কি হলো, আমি কাকার দুই ছেলে ভাই রাত্রেবেলা নর্মাল যেমন পার্টি খাওয়া দাওয়া হচ্ছে। এবার কথা বলতে বলতে কি হয়, আমার এক কাকার ছেলের সঙ্গে আমার ভাইয়ের ঝগড়া লেগে যায়, ঠিক আছে। কোনো রিজন নেই কিন্তু, নর্মাল কথা, নর্মাল কনভারসেশন। বাট ও এমন ঝগড়া লাগে, ওকে আমি আটকাই, ঠিক আছে, আমি আটকাতে যাই, আমাকেও ধাক্কা মেরে ফেলে দেয়। আর গায়ে বিভৎস জোর। সেই টাইমে তখন আমি আটকাতে যাই, আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় আমার কাকার ছেলে। হাতে না একটা ওই যে পাঞ্জাবিরা যে বালা পরে, হ্যাঁ কাড়া, ওকে কেউ দিয়েছিল, কোনো পাঞ্জাবি দিয়েছিল ওই কাড়া। ওকে যখন আটকাতে যায়, ও কি করে কাড়াটাকে টেনে ভেঙে দেয়, কাড়াটাকে টেনে ভেঙে দেয়। আচ্ছা, এরপর আমার ওয়াইফ গেল ওকে আটকাতে। কেন এত স্ল্যাং ইউজ করছে, এত উল্টোপাল্টা কথা বলছে। আমার বাড়িতে একটা লাঠি ছিল, ঠিক আছে, খুব মোটা একটা লাঠি ছিল। সেই লাঠিটা নিয়ে মারতে আসলো, আমার ওয়াইফ আটকালো। ওই বলে লাঠিটা নিয়ে দেওয়ালে মারলো ধাড়াম করে, দেওয়াল তো ফাটলো, লাঠিটাও দুটুকরো হয়ে গেল। আর আমার ওয়াইফকে মারলো এক ধাক্কা, মারতে গেল ওয়াইফ পড়ে গেল আর মাথায় লাগলো চোট। সে দেখে আমার মেজাজ গরম হয়ে গেলো, আমি ওকে জাস্ট কলারটা ধরে ঠাঁটিয়ে দুটো চর। তখন বাজে রাত্রির প্রায় 1:20। আমি তোকে বললাম তুই বেরিয়ে যা বাড়ি থেকে, তুই আমার বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যা। ও কি করলো, ও ব্যাগ নিল, আমি বলে দিচ্ছি। ওকে 30,000 টাকা ক্যাশ ছিল সেই টাইমে, 30,000 টাকা ক্যাশ, ল্যাপটপ আর সমস্ত কলেজের সার্টিফিকেট আর সব নতুন জামা কাপড় ওর কাছে ছিল। আমি শুনছি ও ফোন করছে, আমার মাকে ফোন করছে। তখন তো আমার মা সুস্থ ছিল। মাকে ফোন করে বলছে যে মা আমি বাড়ি আসছি, সকাল হয়ে গেছে তো আমি বাড়ি আসছি। আমি বললাম মাথা ব্যথা গেছে, ও কি ব্যাঙ্গালোরে গিয়ে কিছু উল্টোপাল্টা খাওয়া শুরু করেছে নাকি? আবার কাকার ছেলে বলছে, আলাম ছাড় তো, ও যেখানে বাড়ি যাক। এবার ও বেরিয়ে কিছু চলে গেছে, 5 মিনিট হয়েছে। তখন আমি বললাম, আমাকে কাকা ছেলেটা বলছে, মানে আমার ভাই আর কাজিন ব্রাদার, ও বলছে যে বাবুদা বলে আমাকে, বাবুদা ও চলে গেল, চলো আমরা দেখি, এত রাত হয়েছে ও কোথায় গেল। এবার আমার বাড়ি থেকে না, মানে আমরা যেখানে থাকতাম, মানে মুকুন্দপুরে একটু ইন্টেরিয়ারের দিকে, মানে আমার ওইখান থেকে মেইন রোড অবধি হেঁটে যেতে 10 মিনিট লাগবে, ঠিক আছে। ও বেরিয়েছে, তার ঠিক 5-7 মিনিট পরে আমরা বেরিয়েছি ওকে খোঁজার জন্য, যে কোথায় গেল। গিয়ে ওকে আর খুঁজে পাইনি। তখন আমি শুনলাম, আমি ওকে বললাম দেখ, ও পাক্কা গাড়ি করে এখান থেকে ক্যাব ধরেছে, ক্যাবে হাওড়া থেকে ট্রেনে ও বাড়ি যাবে। এক কাজ করি, চল বাড়ি যাই। আমার গাড়ি আছে, ड्राइवर के আমি फ़ोन করি যে तू कहाँ पे है, अभी गाड़ी लेके आ, मुझे निकलना है। ड्राइवर গাড়ি নিয়ে এলো। তখন রাত্রি বাজে প্রায় 1:40 হবে। ওই কাকার ছেলেকে বসালাম, বসিয়ে সিধা বেরিয়ে গেলাম। তখন বাজে রাত্রি 3:45। আমার ওয়াইফের ফোনের পর ফোন।
আর আমি ড্রাইভ করলে ফোন ধরি না। আমি কী করলাম, ডেবরা টোলটা জাস্ট ক্রস করেছি আর গাড়িটাকে দাঁড় করিয়েছি। দাঁড় মানে করিয়ে তোমার ড্রাইভার না আমি নিজে ড্রাইভ করছিলাম, ড্রাইভার গাড়িটা এনে দিয়েছিল। আমি ড্রাইভ করছিলাম আর আমার কাকার ছেলে পাশে বসেছিল। আমার ওয়াইফ ফোন করছে, দেখছি কনস্ট্যান্টলি ফোন বাজছে, গাড়িটাকে সাইড করলাম, সাইড করে আমি দাঁড়ালাম। ওয়াইফ বলছে তুমি কোথায়? আমি জাস্ট ডেবরা টোলটা ক্রস করেছি। বলছি তুমি তাড়াতাড়ি এসো, বাড়িতে পুলিশ এসছে, ভাইকে পাওয়া গেছে। আর ভাইকে পাওয়া গেছে, পুলিশ এসছে মানে? বলছে ভাই একজনের বাড়িতে নাকি ঢুকেছে, গায়ে কোনো জামা কাপড় নেই, ঠিক আছে, আমি তোমাকে ফোনে সব কিছু বলতে পারবো না, তুমি বাড়ি এসো। তখন আমি আমার আরেকটা ড্রাইভারকে ফোন করলাম, মানে ও খুব বিশ্বাসী ছিল, ওকে বললাম তু अभी भाभी के पास যা, দেখ क्या हुआ है। ততক্ষণ আমার ওয়াইফ, যেহেতু ওরা পুলিশ ডেকে নিয়েছে, পুলিশ এসছে, তো আমার ওয়াইফ পুলিশকে সঙ্গে সেটেলমেন্ট করে নিয়েছে, যেহেতু পুলিশ কেস হয়ে গেলে হয়ে যাবে। তো আমি সকালবেলা আসি, যখন বাড়িতে ঢুকছি আমি, কেন আমার ওইখান থেকে তো ফিরতে ফিরতে অনেক টাইম হয়ে গেছে, যখন আমি ফিরছি বাড়িতে ঢুকছি, আমার বাড়িতে ঢুকেই আমার ওয়াইফ বললো পল্লব তুমি কিন্তু ভাইকে বকবে না, তুমি ভাইকে আগে দেখো ওর কী হয়েছে। বললাম কেন, কী হয়েছে? তুমি দেখো। আমি আমার ওয়াইফ ভাইকে ডাকলো, ভাই দেখো দাদা এসছে। ও উঠলো, উঠে ও জামাটা খোলালো, জামাটা খুলে কস্তব দেখছি পুরো পিঠটা ক্ষত বিক্ষত, মনে হয় কেউ যেন নখ দিয়ে পুরো ছিবড়ে মাংস বের করে দিয়েছে। পিঠ, কাঁধের এখানে দাঁতের কামড়, এই জায়গাগুলোতে দাঁতের কামড়, ঠিক আছে। পায়ের তলাটা, কি বলবো, পায়ের তলাটা মানে কাঁচ পড়ে থাকে রাস্তার মধ্যে, আর কাঁচ যদি তোমার পায়ে ফুটে যায়, পুরো পায়ে যদি কাঁচ ফুটে যায়, তোমার পায়ে কীরকম অবস্থা হবে, সেরকম অবস্থা। ওকে দেখে তো আমার হাল খারাপ হয়ে গেছে। আমি বললাম আর ওর জিনিসপত্র? বলছে কিচ্ছু নেই। বললাম কী হয়েছে? তখন আমাকে বলছে ও একজনের বাড়িতে ঢুকেছে, যে বাড়িটার হাইট, মানে বাড়িটা পাঁচিল দেওয়া ছিল, আর পাঁচিলটা না অলমোস্ট 6 ফিট প্লাস। আমি কি যখন বাড়িটা দেখলাম 6 ফিট প্লাস বাড়িটা পাঁচিল দেওয়া ছিল, আর পাঁচিলের ওপরে ওই কাঁচ গাঁথা ছিল, আর ওই লোহার যে ইয়েগুলো কি বলে ওটাকে, তারের মতো যে তার টাঙানো থাকে সে তার। আর ওই বাড়িতে দুটো ল্যাব্রাডর ডগ ছিল ওই বাড়িতে। ও ওই বাড়িতে ওই পাঁচিল ডিঙিয়ে ওই বাড়ির মধ্যে ঢুকেছে, গায়ে কোনো জামা কাপড় নেই। আমি বাড়ির লোকের কাছ থেকে শুনছি, যখন আমাকে বলছে যে ও ওই বাড়িতে ঢুকেছে, ঢুকে ও বেল বাজিয়ে জল চেয়েছে ওদের কাছে। ওরা তো উলঙ্গ অবস্থাতেই, না, ও বক্সের পড়েছিল খালি, তখন গায়ে কোনো জামা কাপড় নেই, কোনো জিনিসপত্র নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। পুরো বডি স্ক্র্যাচ, মুখ, ঘাড়, বুক, পিঠ সব স্ক্র্যাচ। সেটা কি পাঁচিল টপকাতে গিয়ে হয়েছিল? না, পাঁচিল টপকাতে গিয়ে কারো কতটা কাটবে? হ্যাঁ, মাইনার কাটবে তো। আর পুরো বডিতে নখের দাগ, মানে কেউ চিড়েছে। জল চেয়েছে, তারপর কি হলো? জল চেয়েছে, ওরা ওকে জল দিয়েছে, জল খাওয়ার পরে ও ওখানে সেন্সলেস হয়ে গেছে। অনেকক্ষণ সেন্সলেস হয়েছিল, প্রায় 15-20 মিনিটের মতো সেন্সলেস হয়েছিল। তো ওনা কোনো রকমের জল ফল দিয়ে ওকে উঠিয়ে ও বসে তখন ও একটু জাস্ট নর্মাল হয়ে ওদের সঙ্গে ও ইংলিশে কথা বলছে, ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলছে। ওকে জিজ্ঞেস করেছে তুমি কোথায় থাকো, তুমি কোন কলেজে পড়ো। ও বলেছে আমি এই যে কলেজে পড়ি, আমি এখানে ব্যাঙ্গালোরে আমি কলেজে পড়ি, দাদার কাছে এসেছি, আমার দাদার বাড়ি এখানে, এ বলেছে। তো এখন তোমার রাত্রেবেলায় তোমার বাড়িতে যদি কোনো লোক রাত্রেবেলা ঢুকে যায়, তো ডেফিনেটলি তুমি পুলিশকে কল করবে। ওরাও পুলিশকে কল করেছে। আমি যখন ভাইকে বলি, যখন এসব হয়ে গেল, আমি ওখান থেকে দেখে এলাম, সব করলাম, ওদের বাড়িতে পাঁচিলে গায়ে রক্তের দাগ। আমি বললাম দেখুন আমি সব সাফ করে দিচ্ছি লোককে ডেকে, আপনাদের কিছু করতে হবে না, আপনারা প্লিজ ওই পুলিশ কেস। বলছে না আমরা পুলিশকে রাত্রেবেলা বলে দিয়েছি, আমরা কোনো কেস ফেস করছি না। তো ভাইকে বললাম কী হয়েছে? তুই কালকে রাত্রেবেলা এখান থেকে বেরোনোর পর তুই কোথায় গেলি? তুই তো মাকে ফোন করে বললে আমি বাড়ি আসছি,
ও তখনও আমাকে বলছে, দাদা আমি বাড়ি থেকে তো বেরিয়েছি, সামনে বাড়ি থেকে বেরিয়ে একটু গেছি, আমাকে না কেউ ডাকলো। ওই যে ডাকলো, তারপরে আমার আর কিচ্ছু মনে নেই, আমি ব্ল্যাঙ্ক। খালি আমার মনে আছে আমি প্রাণ বাঁচানোর জন্য ছুটছিলাম। কোথায় ছুটছিলাম? আমি তুই কোথায় ছুটছিলি? বলছে ওইখানে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আছে, ওই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের মধ্যে ছুটছি। আমি দেখছি একটা শ্যাডো, আমার ব্ল্যাক শ্যাডো আমার পিছনে তাড়া করছে, ওই ব্ল্যাক শ্যাডো। তো ওইখান থেকেও যখন দেখছি আমার হচ্ছে না, আমি ওই বাড়িটা দেখি, বাড়িটাতে গেটটার ওপরে একটা মূর্তি। সাউথ ইন্ডিয়াতে না ওই নজর লাগা বা বাড়ি যখন ওরা তৈরি করে, ওরা মনে হয় ওই যজ্ঞ করে ওই মূর্তিটা বসায় যাতে কোনো নেগেটিভ এনার্জি বা কোনো বাজে নজর না ঢোকে। তো ওই বাড়িটাতে ওই মূর্তিটা লাগানো ছিল। বলছে আমি ওই মূর্তিটা দেখে আমি ওইখানে ঢুকেছি। আর সবথেকে বড় কথা হলো ওই বাড়িতে দুটো ল্যাব্রাডর ছিল, কুকুরগুলো কিন্তু চেঁচায়নি। এটা উইয়ার্ড। কুকুরগুলো কিন্তু চেঁচায়নি। তো আমি তখন ওকে নিয়ে সন্ধ্যাবেলা পুলিশ স্টেশনে গেলাম, একটা জিডি করলাম, পুলিশ ওকে ইনভেস্টিগেশন করলো। আমাকে বললো আপনার ভাই নেশা ফেশা করেছিল, রাস্তায় লোকজন মেরেটাই নিয়ে নিয়েছে। তো আমি ওখানে বেশি কিছু করিনি, যেহেতু ওর ল্যাপটপ ছিল, ওর সমস্ত ডকুমেন্টস ছিল, তো ওই জন্য আমি আর ওকে ওখানে নিয়ে বেশি কিছু বললাম না। এবার আমাকে তো বাড়িতে বলতে হবে। ল্যাপটপ ডকুমেন্ট এগুলো কোথায় ছিল? ও একটা সুটকেস ছিল, সুটকেসের মধ্যে সমস্ত নতুন জামা কাপড় ছিল, এডুকেশনাল ডকুমেন্টস ছিল। সেটা পাওয়া গেছিল? না, পাওয়া যায়নি। পিঠে ল্যাপটপের ব্যাগ ছিল, নেই। ওই ল্যাপটপের ব্যাগে আর ওয়ালেটে, ও পিছনে ওয়ালেট ছিল, ওয়ালেটে 30,000 টাকা ক্যাশ ছিল, নেই। ক্রেডিট কার্ড ছিল, নেই। কিন্তু অবাক জিনিস, হাতে আজকে আমি যদি রাস্তায় যাই, কোনো চোর ডাকাত যদি আমাদেরকে ধরে, আমাদের হাতে যদি 8টা সোনার আংটি থাকে আর ল্যাপটপ থাকে, চোর ডাকাত কোনটা আগে নেবে? আংটি ফাংটি, ল্যাপটপ এগুলো তো আগে না। কিন্তু হাতের একটা আংটিও কিন্তু কিচ্ছু হয়নি। ও হাতে 8খানা আংটি পড়েছিল, 8খানা আংটি কিন্তু যেরকম ছিল সেরকমই আছে, বাকি ওর কাছে কিচ্ছু নেই। তো যাই হোক, চতুর্থ দিন ওকে নিয়ে আমরা বাড়ি এলাম। বাড়ি এসে যখন বাবা মাকে বলছি পুরো ঘটনাটা, আমার ওয়াইফ আর আমি এলাম ওকে নিয়ে, তো বাবা মা তো কাঁদতে শুরু করেছে। আমার মা ছোট ছেলেকে একটু বেশি ভালোবাসে, যেটা ছোটরা একটু হয়, কাঁদতে শুরু করেছে। যখন এবার মা বলছে তুই জামাটা খুলতে দেখি, যেই ও জামা খুলে দেখেছে, মায়ের হাল খারাপ হয়েছে। তখন না আমি সব এই এত ভূত প্রেত এই হ্যান ত্যান এসব অত সব আমি করতাম না। তো আমি বুঝেছিলাম কিছু একটা হয়েছে, কিন্তু এইরকম কিছু হবে আমি আশা করিনি। তো মা বললো না, আমাকে ইমিডিয়েটলি এটা ব্যবস্থা করতে হবে। তো জানি না কোথা থেকে কোন খোঁজ করে এক তান্ত্রিক, পঞ্চমীর দিন ছিল সেদিন, পঞ্চমীর দিন 2017 এটা। হ্যাঁ 2017 পঞ্চমীর দিন সে তান্ত্রিককে আনলো বাড়িতে, প্রচণ্ড যজ্ঞ করলো, ঠিক আছে, করে রাত্রেবেলা শ্মশানে নিয়ে গেল। শ্মশানে নিয়ে গিয়ে একটা কালো মোরগের বলি দিল। বলি দেওয়ার পরে ওকে বললো পিছন ঘুরে তাকাবে না, তুই চলে যা বাড়ি, ঠিক আছে। তো যজ্ঞ অলমোস্ট 2.5-3 ঘন্টা ধরে চলেছিল। করে রাত্রেবেলা ওই রিচুয়ালস করে আমরা বাড়ি আসি। বিশ্বাস করে না, পরদিন সকালবেলা যখন ঘুম থেকে উঠি, গায়ে একটা দাগ নেই। এটা হতে পারে সিরিয়াসলি? গায়ে একটা দাগ নেই। ইভেন ওই যে পায়ের যে অবস্থা, যা পায়ে কাঁচের ওই রকম হয়েছিল, তার পা পুরো ক্লিন। তাহলে তোমার কাছে এলো কি করে জিনিসটা? আমরা ভেবেছিলাম যে 2017 সালে যখন এই ঘটনাটা হলো, ওই তান্ত্রিক এসে করে গেল, রিচুয়ালস করে গেল, ওটা ওইখানেই শেষ হয়ে গেল। কিন্তু ছিলটা কি ওর সাথে? ছিলটা হচ্ছে, ও যখন অনেক পরে ওকে জিজ্ঞেস করলাম, হয়েছে ও ব্যাঙ্গালোরে নন্দী হিলস বলে একটা জায়গা আছে, নন্দী হিলসে ওরা 4 জন বন্ধু, 4টে বাইক আর 2টো করে ছেলে, মানে 8 জন মিলে ওরা ঘুরতে গেছিল। এবার নন্দী হিলসে গেছে, বিকেলের টাইমে ঘুরেছে। এরা কি করেছে, অল্প বয়সে হয় না একটু আর একটু এক্সপ্লোর করি, ওরা আরও ওপরে উঠেছে। ওপরে উঠে ও এক জায়গায় টয়লেট করেছে।
এক জায়গায় টয়লেট করেছে, সেই জায়গার ছিল পয়েন্ট। ওই জায়গাটার নামই ফেমাস পয়েন্ট, ওখানে প্রচুর ছেলে মেয়ে করেছে, সেইখান থেকে ওই স্পিরিটটা এসছে, সেইখান থেকে তোমার ভাইয়ের পজিশন হয়ে গেছিল তার মানে। হ্যাঁ, বাজেভাবে। তাহলে সেটা তোমার কাছে কিভাবে এলো? বলছি এবার, যখন আমার কাজ হলো, তোমাকে বললাম না যে আমার উপরে এরকম হয়েছিল, ফার্স্ট যখন আমি করতে মৌমিতার দিকে দিলাম কাজ, আমার মাদুলিটা কেটে পড়ে গেল, সেই টাইমে ভাইয়েরও দিয়েছিলাম করতে, আমার আর আমার ভাইয়ের দুজনকার একসঙ্গে দিয়েছিলাম করতে, ঠিক আছে। ভাইকে পাঠিয়ে দিল, আমাকে পাঠিয়ে দিল, আমি পড়লাম। যে মানে পড়ার পরে তো অন্য একজনেরটা পড়েছিল বলে জিনিসটা কেটে আমার কেটে গেছিল, মানে কেটে পড়ে গেছিল। কেটে পড়ে গেছিল, না না আমার কেটে পড়েনি, আমার গলাতে ছিল, যেহেতু আমি অন্য জিনিস পড়ে নিয়েছি, তো ওই জিনিসটা যে নষ্ট ইয়েটা পাওয়ারটা সেটা নষ্ট হয়ে গেছে। কিন্তু ওর কি হলো, ও গলায় ওটা পড়লো, পড়ে আমাকে ছবি পাঠাচ্ছে, এই যে কালো কাঠটা কাঁচি দিয়ে কাটলে যেরকম কাটে, সেরকম কাঁচি দিয়ে ওকে কেটে দিয়েছে। ভাইয়ের জন্য কেন করেছিল? ভাই তো কিওর হয়ে গেছিল। ভাই কিওর্ড হয়নি, তোমরা ভেবেছিলে কিওর হয়ে গেছে? আমরা ভেবেছিলাম কিওর্ড হয়ে গেছিল, ভাই কিওর্ড হয়নি। কারণ ভাই যখন শুতো সেম স্লিপ প্যারালিসিস ওর হতো, হামেশাই ওর গায়ে বাইটসের দাগ, মানে একটা মেয়ে যদি একটা ছেলেকে কামড়ায়, এটা নর্মাল হয়, যে স্পট সারা শরীরে স্পট হতো, আর এটা আরও ওর বেশি হয়ে গেছিলো ওই টাইমে। তো ওকে আমাদেরই ওখানকে একজনের কাছে গেছিলো, সে একটা তোকে মাদুলি দিয়েছিল, তো এই মাদুলিটা বলেছিল তুই যখনই থাকবি মাদুলিটা পড়বি। আর আমার ভাই কি বলতো, ও মাদুলি আমি পড়বো না, মানে যেটা হয় উঠতি বয়সে ছেলে, মাদুলি পড়বো না, ও বালিশের তলায় নিয়ে শুতো, আর যখন বেরোতো পকেট নিয়ে বেরোতো। তো মৌমিতাদির ব্যাপারটা কি হলো? মানে এটা কমপ্লিট করে নাও, তারপরে বলো। মৌমিতাদি ব্যাপারটা বলে কোন ব্যাপারটা? মৌমিতাদির রেমেডির ব্যাপারটা, যেটা তুমিও বানিয়েছিল, ও বানিয়েছিল, কার্ড। আমারটা তো নষ্ট হয়ে গেল, ওরটা কেটে পড়ে গেল। আচ্ছা, আর ও ছবিটা মৌমিতাদিকে পাঠিয়েছিল, মৌমিতাদি বলে এটা কাটলো কি করে, বলছে আমি জানি না কি করে কাটলো, আর কেটে পড়েছে একদম মাটিতে। আর তখন আমার ফিনান্সিয়াল এরকম কন্ডিশন ছিল যে সেকেন্ড টাইমে মৌমিতাদিকে করাতে পারবো, ঠিক আছে। তো এরকমভাবে চলতে থাকলো। তো আমরা যখন বাড়ি ছেড়ে চলে এলাম না 2022-তে, বাড়ি থেকে চলে আসার পরে যে বাড়ির সিচুয়েশন খুব খারাপ হয়ে গেছিলো, যে ছেলে কোনোদিন ড্রিঙ্ক করতো না সে ড্রিঙ্ক করা স্টার্ট করে দিয়েছে, আর অন্যরকম হ্যাবিটস স্টার্ট করে দিয়েছে, তো সেগুলো চললো। তো 2020 যখন আমি লাস্ট বাড়ি গেলাম, মৌমিতাদি আমাকে বললো যে তোমাদের জন্য কাজ করছি, তারপর মৌমিতাদি আমাদের কাজ করলো, কাজ করার পর বিশ্বাস করবে না, মৌমিতাদি আমাকে যিনি বললো যে আমি কাজ করেছি, ঠিক আছে, তোমরা ফিরে এসো। মে মাসে আমরা ফিরলাম, আমি ফিরেই ফার্স্ট একটা পেমেন্ট আমার ঢুকলো, আর পেমেন্টটা হিউজ পেমেন্ট ঢুকলো, ঠিক আছে। পেমেন্টটা ঢুকলো, তখন মৌমিতাদি আমাকে বললো যে দেখো আমি তো এটা পাঠিয়ে দিয়েছি, 2025-এর ঘটনা, আমি এটা পাঠিয়ে দিয়েছি, কিন্তু তোমাদের যে এই যে তোমার উপর যে ব্ল্যাক ম্যাজিকটা করেছে, এটা কিন্তু এত ইজি না, আর তোমার উপরে খালি ওই 3টে জিন না, তোমার ভাইয়ের যে তুই যেহেতু বাঁচাতে গেছিলে ওকে, ও কিন্তু তোমার পিছনে পড়েছে এবার। আচ্ছা, ওই যে আমার যে স্লিপ প্যারালিসিস হতো, পিঠে হাত, ওটা এসেছিল আমার ভাইয়ের থেকে। তারপরে 25 তো গেল এরকম করে, এবার 25-এ পুজোর সময়, তো মৌমিতাদি তো অলরেডি কাজ স্টার্ট করেছে, তখন আমাকে বললো যে আমার যে দেখো আমি কাজ শুরু করব, বাট আমাকে সময় দিতে হবে, কারণ আমার হাতে প্রচুর কাজ, আমি তোমাকে যা রেমেডি মানে যাদেরকে পাঠাচ্ছি তোমাদেরকে এখন প্রোটেকশন করবে, তোমাদের কোনো চিন্তা নেই। তো সত্যি আফটার দ্যাট 2025-এর ওই মে মাসের পর থেকে আমার ওয়াইফের কোনো প্রবলেম হয়নি, মানে ওই যে আগে যে স্লিপ প্যারালিসিস হতো, কাউকে দেখতে পেতাম বা কিছু হতো, বাট হ্যাঁ কোনো বিপদ যদি আসতো আমি 2-3 দিন আগে থেকে ট্রে পেয়ে যেতাম, 2-3 দিন আগে থেকে প্রেজেন্স ফিল। আমার ওয়াইফ বলতো কি হ্যাঁ মৌমিতাদি কী বলেছে, কী পাঠিয়েছে, ওসব কিছু পাঠায়নি, আমি চুপচাপ শুনতাম, বললাম হ্যাঁ ঠিক আছে কিছু পাঠায়নি। হঠাৎ করে ও নিজে বলছে জানো তো আমার ওয়াইফ সকালবেলা জিম যায় 8টার সময়, মেয়েকে স্কুল ড্রপ করে জিম যায়, জিম থেকে আসে
কেন আমি তো যেহেতু আমি রাত্রেবেলায় অনেক রাত অবধি কাজ করি, তো আমি ঘুম থেকে আমার মেয়ে এসে আমাকে তোলে। আমার ওয়াইফ বলে, জানো তো আমি জিম থেকে ফিরছি, ওই জায়গাটা না একটা স্ট্রং স্মেল, জেসমিন ফুলের যেরকম স্মেল ওরকম স্মেল। ও যখনই কিছু কিছু জায়গায় যায়, মানে ওর খুব কনজাস্টেড এরিয়া, প্রচুর লোকজন ওখানে ভর্তি, ও স্মেল পাচ্ছে। ঠিক আছে, ইভেন আমাদের ফ্ল্যাটে, মানে এই যে এখন যে ফ্ল্যাটে আছি, ফ্ল্যাটটা অনেক বড় ফ্ল্যাট। ঠিক আছে, অ্যাকচুয়ালি ফ্ল্যাটটা 2 BHK, বাট ফ্ল্যাটটা 3 BHK ফ্ল্যাট। যে ভদ্রলোক, সে ভদ্রলোক মানে ফ্ল্যাট কিনেছিলেন, কিনে নিয়ে 7 দিন থেকেছিলেন, তারপর থেকে ফ্ল্যাটটা ভাড়া দেয়নি। জ্যাসমিনের গন্ধটা কমপ্লিট করি। হ্যাঁ, জাসমিনের গন্ধ। ও যখনই কোনো কনজাস্টেড জায়গায় যাবে বা রাস্তা দিয়ে হাঁটছে সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা, একা বেরিয়েছে, আমি ওর সাথে নেই, ওই ফ্লাওয়ার মানে ওই জাসমিনের গন্ধ পাবে, আর খুব তীব্র স্মেল। তো সেই টাইমে আমার বাবারও একটু প্রবলেম হয়েছিল। এটা পজিটিভ ছিল না নেগেটিভ ছিল? এটা পজিটিভ, মানে কোনো বিপদ যদি আসতো ওই টাইমে ওকে ফিল করাতো যে আমি আছি। নট ইভেন দ্যাট, মানে এটা তোমার ওয়াইফ তোমায় বলেছে? এটা আমার ওয়াইফ বলেছে। ইভেন আমিও দেখেছি আমার বাড়িতে, আমি নিজে ফিল করেছি, আমি এখনও ফিল করি। আমার বাড়িতে সোফা আছে, সোফা রাত্রেবেলায় আমরা যখন শুতে যাই না আমাদের রুমে, সোফাটাকে পুরো ক্লিন করে সোফাটা শুতে যেতাম। লাস্ট 1 ইয়ার ধরে আমার মা আমার কাছে ছিল। হ্যাঁ, আমি 26-এ বাড়ি গিয়েছিলাম, বলছি পরে ওটা। তো সোফাটা ক্লিন করে যেতাম। কেন? রাত্রেবেলায় আমি যদি টিভি দেখতে বসতাম, নেটফ্লিক্সে কোনো মুভি দেখছি বা অ্যামাজন প্রাইমে কোনো ওয়েব সিরিজ দেখছি, যাই দেখছি, আর বসে বুঝতে পারতাম পাশে না কেউ বসে আছে, পাশে কেউ বসে আছে, সে আমার সঙ্গে টিভি দেখছে। ঠিক আছে, আমি ক্লিয়ারলি বুঝতে পারতাম, নট ইভেন আমি, আমার ওয়াইফ বুঝতে পারতো। কীরকম আরও আরও তোমাকে বলছি, মনে করো রান্নাঘরে ও কাজ করছে, ঠিক আছে, সামনে ডাইনিং টেবিল, এই সাইডে রান্নাঘর, বাইরে ডাইনিং এরিয়া, বিশাল বড় ডাইনিং টেবিল, ওখানে প্লাস্টিকের, কেউ যদি প্লাস্টিককে হাতে দিয়ে নিয়ে কচর মচর করে, কীরকম একটা আওয়াজ হয়, ঠিক ওরকম আওয়াজ। ও কিন্তু ভয় পেত না, আমাকে তখন বলে, তারপরে আমি মৌমিতাদিকে ফোন করি যে ম্যাম এগুলো হচ্ছে, বলছে দেখুন আপনাদেরকে উপর কনস্ট্যান্টলি যে করছে সে কিন্তু কনস্ট্যান্টলি আপনাদের উপর করার চেষ্টা করছে, কনস্ট্যান্টলি করছে, আর এই প্রোটেকশনই আপনাদেরকে বাঁচাচ্ছে। সেই জন্য সে তার প্রেজেন্স ফিল করাচ্ছে যে তোমাদের কোনো ভয় নেই, আমরা আছি। এটা ইভেন এখনও চলছে 26 অবধি। 2026 সালে, লাস্ট 1 বছর ধরে আমার মা আমার কাছে ছিল। ইভেন আমার মা বলতো, এই আমার খাটের পাশে না কেউ শুয়ে আছে, আমার খাটের পাশে মা না এখন একটু সুস্থ? না, মা আগে কথা বলতে পারেন? কথা বলে, মানে আমরা শুনলে বুঝতে পারবো, তুমি শুনলে হয়তো বুঝতে পারবে না। আচ্ছা। কথা মানে আমরা শুনলে বুঝতে পারবে না। বাট আমার মা বলতো যে আমার পাশে কেউ শুয়ে আছে, আমার পাশে কেউ বসে আছে, কেউ দরজা খুলছে। মায়ের রুমে একটা ওয়ার্ড্রপ ছিল, সেই ওয়ার্ড্রপের আওয়াজ হতো, বা কেউ হেঁটে চলে গেল, এগুলো মা বুঝতো। আমি বললাম মা ভয় পেও না, যে আছে সে আমাদের প্রোটেকশনের জন্যই আছে। মৌমিতাদি বলেছে আমার টাইম লাগবে, দিয়ে এরকম হলো। 2026 হলো, 2026 ফেব্রুয়ারি মাসে মৌমিতাদি আমাদেরকে প্রোটেকশন পাঠালো ইন দ্য সেন্স, আমার যে কাজ স্টার্ট করবে যাতে আমাদের কোনো লাইফ থ্রেট না হয়, তার জন্য আমার প্রোটেকশন দুটো পাঠিয়েছিল, আর আমার ওয়াইফের, আমার মেয়ের, আর বলেছিল সিলভার চেনে পড়বেন আপনারা। এরপর মার্চ মাস থেকে আমি কাজ চালু করব, ফেব্রুয়ারিতে পাঠালো, মার্চ মাস থেকে কাজ চালু করব। আচ্ছা, মার্চে আমার মেয়ের এক্সাম শেষ হলো, 5 তারিখ শেষ হলো, 6 তারিখ আমরা আমার মাকে নিয়ে বাড়ি গেলাম। তার 1 বছর আগে, 1 বছর আমার মা আমার বাড়িতে আমাদের সঙ্গে ছিল। বাড়ি গেলাম, আনন্দ করলাম, সবাই ফ্যামিলি মিলে, যা হয়, বাবা মা নাতনিকে পেয়েছে এতদিন পর। ঠিক আছে, কেন বাবা খুব কম আসে, বাবা রেশনের বিজনেস, তো বাবা আসতে পারে না ছেড়ে। আর আরেকটা জিনিস বলছি তোমার, 2020 বলতে আমি ভুলে গেছিলাম, সরি, 2025 সালে পুজোর সময়, মানে 2025 সালে ভাইয়ের এমন সিচুয়েশন হয়ে গেছিল, ওকে কন্ট্রোল করা যাচ্ছিল না, মানে ওকে টেকানো যাচ্ছিল না। প্রচণ্ড ড্রিঙ্ক করতো, রাত্রেবেলা বাইক নিয়ে বেরিয়ে যেত, যখন তখন বাইক নিয়ে বেরিয়ে যেত, ড্রিঙ্ক করতে রাস্তায় পড়ে থাকতো,
আমাকে ফোন করে বলছে যে ওখানকারই চেনাশোনা সবাই যে দাদা তোমার ভাই এরকম পড়ে আছে। তাই বাবাকে বলতাম যে বাবা কি হচ্ছে এগুলো, কেন হচ্ছে এগুলো। তো তারপরে আমি মমিতাদিকে বলি 2025-এ, বলি ম্যাম এরকম এরকম ঘটনা। তখন মমিতাদি আমাকে বলে যে ওর ছবি পাঠাও তো আমাকে, ছবি পাঠাও। এটা হচ্ছে তোমার 2025-এ অগস্টে, 25-এর অগস্টে মমিতাদিকে বললাম ও ছবি পাঠাও, ও যেরকম আছে সেরকমভাবে ছবি পাঠাবে, কোনো ছবি না, ছবি পাঠালাম। তখন মমিতাদি আমাকে বললো যে এ বেঁচে আছে কি করে, একে তো মেরে দেবে, এ যেন ঘর থেকে এক পা না বেড়ায়। আমি যতক্ষণ নয় রেমেডি করে পাঠাবো ততক্ষণ এই যেন ঘর থেকে না বেরোয়। সেপ্টেম্বরে পুজো, ঠিক আছে। ও সেই মাসে মমিতাদির সঙ্গে কথা বললাম, কি করলো, ও বাইক নিয়ে বেরোলো, বাইক নিয়ে বেরিয়ে কোথায় একটা গেছিলো, কোনো একটা বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিলো, দিয়ে বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করলো। অ্যাক্সিডেন্ট করে কি যে থাইয়ের এই জায়গাটাতে না ও চোট পেলো, আর চোট পেয়ে এমন চোট পেলো যে ওকে ডক্টর বললো, অর্থোপেডিক কাছে নিয়ে গেল বাবা, বলো সিটি স্ক্যান করতে হবে। তো আমাদের এই গ্রামের ওইখানে কোথাও মানে সিটি স্ক্যান হয় না। আমাকে বাবা নিয়ে গেল মেদিনীপুরে, সিটি স্ক্যান করালো, করিয়ে আমি বাবাকে ফোন করে বলতাম বাবা ভাই যেন ঘর থেকে এক পা না বেরোয়, এভরিডে আমি 2 টাইম করে আমার বাবাকে ফোন করতাম, ভাই যেন না বেরোয়। ঠিক 25-এ মানে পুজোর সময় 2025 সেপ্টেম্বরে পুজো গেল, দ্বিতীয় দিন আমি মমিতাদিকে ফোন করলাম, ম্যাম আপনি ভাইয়ের প্রোটেকশনটা এখনও পাঠালেন না, আপনাকে তো কবে পাঠিয়ে দেওয়ার কথা। বলছে কেন, আমি তো 3 দিন আগে আপনার ভাইয়ের প্রোটেকশন পাঠিয়ে দিয়েছিলাম, আপনার ভাইয়ের প্রোটেকশন তো আমার কাছে রিটার্ন চলে এসছে। আমি রিটার্ন চলে এসছে মানে? বলছে হ্যাঁ আমার কাছে রিটার্ন চলে এসছে। আর আমি এটা কী করা হয়, আপনি তো কুরিয়ারে পাঠান। বলছে হ্যাঁ আপনি যে অ্যাড্রেস দিয়েছিলেন আমি সেই অ্যাড্রেসেই পাঠিয়েছিলাম, আমার কাছে রিটার্ন চলে এসছে, আমি আবার কুরিয়ার করে দিচ্ছি। মমিতাদির সঙ্গে কথা বললাম, তার 15 মিনিট পরে বাবা আমাকে ফোন করে আমাকে বাবা বলছে ভাইয়ের না বাজে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি বললাম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মানে? ও কি করে অ্যাক্সিডেন্ট হলো, আর ও বেরোলো কি করে? না আজকে আগেও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেকেন্ড টাইম। ওই অ্যাক্সিডেন্টের যে সিটি স্ক্যান করেছিল না, সেই সিটি স্ক্যানটার রিপোর্ট সেদিন ও ডাক্তারকে দেখানোর যে কথা ছিল, সেটাই বলছি। আর ওর সঙ্গে ওর এক বন্ধুর যাওয়ার কথা ছিল। ওরা বলেছিল যে ও বাইকে করে ওকে বসিয়ে নিয়ে যাবে, কিন্তু সে বন্ধুটা সেদিন ওর সঙ্গে যায়নি, ঠিক আছে। এবার বাবা আমাকে বললো এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি মমিতাদিকে ফোন করলাম, বললাম ম্যাম এই ব্যাপার, আমি জানি আমার ভাই বাঁচবে না, আপনি যেরকম করে পার বাঁচান। মমিতাদি আমার ফোনটা রেখে বললো আমাকে 2 মিনিট সময় দিন। তো আমি ইমিডিয়েটলি আমার পাশে একটা গাড়ি ভাড়া নিলাম, চেনাশোনা, আমাকে দিয়ে দিল, আমি নিজে ড্রাইভ করে এলাম। মমিতাদি আমাকে বললো আমি আপনার সঙ্গে একটা এনার্জি পাঠাচ্ছি, আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার ভাইয়ের কাছে গিয়ে পৌঁছে ফোন করবেন, আর রাস্তায় যদি কোনো প্রবলেম হয় আমাকে ফোন করবেন। তো আমি নিজেকে কুল কাম সব কিছু করলাম, করে ফোন করছি, মানে ভাইয়ের নাম্বারে ফোন করলাম, ওইখানকার যে ভাই অ্যাক্সিডেন্ট করেছিল বেলপাহাড়ি থানার আইসি ফোন তুলে বললো যে দেখুন আপনার ভাইয়ের এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা ওকে মেদিনীপুর মেডিকেলে ট্রান্সফার করছি। আমি বললাম ও স্যার, আমি আমার ফার্স্ট কোশ্চেন ভাই বেঁচে আছে? বলছে খুব ক্রিটিক্যাল কন্ডিশন, মাথায়, ও যখন আমাকে বলছে ও যে হেলমেটটা পড়েছিল না, হেলমেটটার দাম হচ্ছে 1,25,000, কিন্তু হেলমেটটা একটা লোহার রড ঢুকে এইখান থেকে ওর এইখান অবধি কেটেছিল। আর বাইকটা যে অ্যাক্সিডেন্ট করেছিল কিভাবে আমি শুনলাম, বলছে আমি বাইকটা নিয়ে যাচ্ছি, ফাঁকা রাস্তা, কিচ্ছু নেই, বাইকটা নিয়ে যাচ্ছি, হঠাৎ করে একটা কুকুর আমার পাস করে গেল, আর আমার গাড়ি অ্যাক্সিলারেটরটা বেড়ে গেল, আমি কি মারলাম গাছে ধাক্কা, তারপর আমি আর কি যাই না, ওর পায়ের থাইয়ের যে হাড়টা যেখানটা ওর আগে লেগেছিল সেইখানে লাগলো, ওই থাইয়ের হাড়টা ভেঙে 4 টুকরো হয়ে গেছিল। এটা 2025-এর দ্বিতীয় দিন। তো আমি ইমিডিয়েটলি মমিতাদি আমাকে বললো, আমি গাড়ি নিয়ে পৌঁছতে সন্ধ্যা হচ্ছে। এবার মজার ঘটনা হচ্ছে, আমি নিজেকে খুব কুল কম্পোজ করে ড্রাইভ করছি, কারণ জানি ও আমার নিজের রক্ত ভাই, আমার এরকম হয়েছে ওর। তো আমি ড্রাইভ করছি,
ড্রাইভ করতে করতে যাচ্ছি, ঠিক খড়গপুরটা না, মানে যখন তুমি যাবে না খড়গপুর, না বাঁ দিকে খড়গপুর ঢুকেছে আর স্ট্রেট উড়িষ্যা চলে গেছে। কী হলো, ঠিক খড়গপুরটা ঢোকার আগে আমি জানি না কি হলো, আমি স্ট্রেট বেরিয়ে গেলাম, যেটা ইম্পসিবল। আমি এত বছর ধরে ড্রাইভ করে রাস্তায় যাচ্ছি, হওয়া উচিত না। আমি না, আমার মধ্যে কোনো সেন্স নেই, আমি নর্মাল ড্রাইভ করছি, 25 কিলোমিটার আমি এগিয়ে চলে গেছি। আমার ফোন বেজেছে, তখন আমার সেন্স এসছে আমি কোথায়। আমার ফোনটা যখন বেজেছে আমি গাড়িটা দাঁড় করিয়েছি, দাঁড় করিয়ে দেখি দু সাইড না ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি কোথা থেকে এলো, এই রাস্তা কোন রাস্তা, আমি তো কিছু বুঝতে পারছি না। তখন আমি চোখ মুখে জল মারছি, মেরে এবার গুগল ম্যাপ খুলছি। গুগল ম্যাপ খুলে দেখেছি তো উড়িষ্যার রাস্তা। এবার আমি আরও আগে 2 কিলোমিটার গিয়ে আমি ইউটার্ন মারলাম, ইউটার্ন মেরে আমি মেদিনীপুরে ঢুকলাম। যখন আমি ওই ইউটার্নটা মেরে মেদিনীপুরে ঢুকছি না, আমি বুঝতে পারছি আমার পিছনে ব্যাক সিটে কেউ বসে আছে, কেউ বসে আছে। আর গাড়ি না স্পিড নিচ্ছে না, গাড়ি আমার কোনো মতে স্পিড বাড়াতে পারছি না। আর আমি মিররের দিকে তাকাচ্ছি আর দেখছি যে মানে চোখগুলো কীরকম বলতো, ব্ল্যাকিশ টাইপের চোখ, কোনো ফিমেল এন্টিটি, ঠিক আছে, মুখটা দেখতে পাচ্ছি না, চোখ দেখতে পাচ্ছি, ফিমেল এন্টিটি। আমি দাঁড়ালাম, আমি গাড়িটা সাইড করে দাঁড়ালাম, দাঁড়িয়ে মুখ চোখে জল ফেললাম। তো আমি হয়তো ভুল ভাবছি বা মাইন্ডে হয় না, অনেক সময় চলে। কিন্তু এই আবার কি হলো, আমি যাচ্ছি, সেম জিনিস আমি দেখছি, আমার গাড়ির পিছনে বসে আছে। মানে কি করলাম, ওই যে ব্যাক মিনিটে 25 কিলোমিটার আগে বেরোলাম, এবার খড়গপুর আমি ক্রস করে চলে গেছি আরও অনেক 7-8 কিলোমিটার চলে গেছি। এবার আমি গাড়ি আমার স্পিড তো নিচ্ছে না, পিছনে এরকম দেখছি, এবার ভয়ও লাগছে, যেহেতু অতটা ভয় লাগছে না কারণ যেহেতু মৌমিতার দিকটা প্রোটেকশন আমাকে দিয়ে রেখেছে। তো আমি দাঁড়িয়ে মৌমিতার দিকে ফোন করি, ম্যাম এই ব্যাপার। বলে আপনি 5 মিনিট দাঁড়ান, 5 মিনিট দাঁড়ান আর আপনি একটু জল খান। আমি 5 মিনিট দাঁড়ালাম, এখানে জল খেলাম, দিয়ে বলে দেখুন তো পিছনে কাউকে দেখতে পাচ্ছেন কি না। তখন আমি বললাম না এখন তো দেখতে পাচ্ছি না, গাড়ি চালালে কী হবে। বলছে কিচ্ছু অসুবিধা নেই, আপনি যান। দিয়ে এবার আমি গুগল ম্যাপ দেখে মেদিনীপুর ঢুকছি। আচ্ছা, এবার মেদিনীপুরে ঢুকলাম, হসপিটালে চত্বরের কাছাকাছি। ওই যে হসপিটালে যে মেডিকেল কলেজ যে হসপিটাল, সেই হসপিটালে না গোল গোল আমি রাউন্ড কাটছি, হসপিটালের মধ্যে আর কিছুতে ঢুকতে পারছি না। মানে বারবার বাধা আসছে। হ্যাঁ, আমি ঢুকতে পারছি না আমি হসপিটালের ভেতরে। এই 8 বার আমার সঙ্গে এরকম হয়েছে। আমি দাঁড়িয়ে আবার মৌমিতার দিকে ফোন করি, ম্যাম এই ব্যাপার। আবার মৌমিতা বলে 1 মিনিট দাঁড়ান, দিয়ে যান। গিয়ে গেলাম, দেখলাম, ওকে তো দেখে আমার হাল খারাপ হয়ে গেল, ঠিক আছে। তারপরে ওকে পরের দিন সকালবেলা অন্য হসপিটালে শিফট করলাম। বাবা আসে, কাকা আসে, সবাই আসে। ডক্টরের সঙ্গে কথা বলি, ডক্টর বলে টাইটানিয়ামে প্লেট বসাতে হবে আর ইমিডিয়েট অপারেশন করতে হবে। তো সেদিন সন্ধ্যাবেলা নাগাদ 7টা-8টা নাগাদ ওর অপারেশন হয়, টাইটানিয়ামে প্লেট বসায়। তো আরও রিলেটিভসরা ছিল, এবার তারা এসেছিলো। এবার সেদিন রাত্রেবেলাটা আমি ছিলাম। তো আমি ডক্টরকে জিজ্ঞেস করলাম, ডক্টর ওকে মানে কী বুঝছেন, কদিন ওর এই যে আপনি যে প্লেটটা বসালেন এটা বলছে এটা পার্মানেন্ট, কোনো চিন্তা নেই, আমরা বেঁচে গেছিল, প্রাণে বেঁচে গেছিল। প্রাণে বেঁচে গেছিলো। বাট আমি ডক্টরকে বারবার জিজ্ঞেস করছি, ডক্টর পিছনে যে ওর চোটটা লেগেছে, ওর মাথা থেকে যে পিছনে চোটটা, আমার মানে ইয়েটাও পায়ের হাড় না, ওই যে মাথায় লেগেছে, মাথায় ওটা কি। এবার ওদের ওই হসপিটালে এমআরআই বা সিটি স্ক্যানের কোনো ব্যবস্থা ছিল না। ওকে যদি আমাকে প্রাইভেট হসপিটাল, হ্যাঁ প্রাইভেট হসপিটাল, মেদিনীপুরে একটা জায়গায় মাত্র সিটি স্ক্যান আর এমআরআই হয়, বুঝলে তো। তো স্পন্দনকে নিয়ে গিয়ে করাতে হবে। তো আমি বললাম ঠিক আছে, এই মুহূর্তে ওর যা কন্ডিশন এত লেগেছে, এইখান থেকে ওকে নিয়ে যাওয়া নিয়ে আসা, এটা তো ওকে আরও কষ্ট দেওয়া। এর থেকে এক কাজ করো, ওকে তুমি আমাকে তো বাড়ি ফিরে আসতে হবে, কেন মা আছে, কেন মা তো হাঁটতে চলতে পারে না, মাকে চান খাওয়ানো সব আমাকেই করাতে হয়। তো আমাকে তো ফিরতে হবে, মা বসে আছে। তুমি এক কাজ করো, 3 দিন পরে ডক্টর যখন বলছে ওকে ডিসচার্জ করিয়ে নিয়ে চলে যাও, যদি দরকার পড়ে আমাকে বলো, আমি আসবো। তো বাবা বলে না তুই মাকে দেখ, তো আমি আসতে হবে না, আমি এখান থেকে ম্যানেজ করে নিচ্ছি।
তারপরে বাবা 4 দিন পরে, ওই অপারেশন হওয়ার 4 দিন পরে ডক্টর ওকে ডিসচার্জ করে দেয়, দিয়ে বাড়ি যায়। আর মমিতা দিয়ে আবার ওই প্রোটেকশনটা বাড়িতে পাঠানোর পর মমিতা দিয়ে যে কিছু রিচুয়ালস বলে দিয়েছে যেভাবে প্রসেসে পড়তে হয় সে প্রসেসে বাবা পড়ানোর পর বুঝতে বিশ্বাস করবে না, এই 2026-এ যখন আমি বাড়ি গেলাম মার্চের 6 তারিখ, সেই ছেলেটা 1 বছর আগে মদ খেয়ে পড়ে থাকতো, কাউকে কোনো পাত্তা দিত না, একদম 360 ডিগ্রি চেঞ্জ, পুরো 360 ডিগ্রি চেঞ্জ, কথাবার্তা, বিহেভ সব চেঞ্জ। আমি জিজ্ঞেস করি হ্যাঁ তোর সঙ্গে এই জিনিসগুলো বলছে না আমার সঙ্গে এখন আর হয় না। এবার ছিল কি যে বেশ কিছুদিন কি থাকবো, আনন্দ করবো, আবার গেলাম, গিয়ে 2 সপ্তাহ পরে আমার একটা কাজ এলো, সেদিন ছিল সানডে, মানডে আমার মানডে কাজ করে আমি ফিরবো, সেদিন রাত্রেবেলা সন্ধ্যা টিকিট কাটা আছে ফিরে আসবো। তো মানডে সেদিন এতটাই কাজ ছিল সারাটা দিন, মানে আমি সানডে গিয়ে মানে মানডে কাজ করে খাওয়ার কিছু সময় পাইনি। তো ডাইরেক্ট ট্রেন ধরেছে, যেহেতু গ্রাম তো ওখানে কোনো এক্সপ্রেস দাঁড়ায় না, তো ঝাড়গ্রামে এক্সপ্রেস দাঁড়ায়। তো আমার ওয়াইফ একটা গাড়ি ভাড়া করে কার রেন্ট করে এসেছিলো, শপিং করেছিল ঝাড়গ্রামে, দিয়ে আমাকে পিক আপ করে নিয়ে যাবে। দিয়ে আমি নেমে ওকে বলছি আমার না খুব খিদে পেয়েছে, আমি একটা রোল খাবো। বলছে ঠিক আছে, তার রোল খাবে, তা তুমি আমার জন্য নাও আর ভাইয়ের জন্য নাও। ভাইয়ের জন্য নিয়েছি। আর সেদিন বাবা বাড়িতে চিকেন রান্না করেছিল। আর বলে রাখি আমার বাড়িতে আমার মা বাবা চিকেন খায় না, খালি আমি, আমার ওয়াইফ, আমার ভাই চিকেন খায়। হ্যাঁ, দেশি মুরগিটা হলে খায়, নাহলে খায় না। তো চিকেনটা রান্না করিয়েছে। তো যেহেতু ওই রোলটা খেয়েছি না, আমি খেয়েছি, আমার ওয়াইফ খেয়েছে, বাড়িতে গিয়ে ভাই খেয়েছে, তো চিকেনটা কেউ আর খায়নি। মানে দুপুরবেলা কাজের লোক, মানে তার নাম পল্লবীদি রান্না করেছিল, ওটা ঠান্ডা করে আমার ওয়াইফ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিল যে রাত্রেবেলা এসে খাবো। তো সেটা কেউ খায়নি। পরের দিন সেই রাত্রেবেলা খেলাম না, শুয়ে পড়লাম। সোমবার দিন, মঙ্গলবার দিন দুপুরবেলা এখন খেতে বসেছি লাঞ্চে। কী হয়েছে, খেতে বসেছি, ও আমাকে খাবারটা দিয়েছে, চিকেনটা জাস্ট বের করেছে, একটা পচা গন্ধ বেরোচ্ছে। পচা গন্ধ কোথা থেকে বেরোচ্ছে? তখন ও চিকেনটা বের করে বলছে দেখো তো চিকেনটা শোকো তো। আমি চিকেন থেকে হ্যাঁ পচা গন্ধ। আলাম বাকি জিনিসগুলো বলছে না 2-3 দিনের যেগুলো পুরনো রান্না সেগুলো সব ঠিক আছে, চিকেনটা পচে গেছে। আলাম ঠিক আছে, কত গরমে পচে গেছে, আমি আর অত মাথা লাগাইনি। আমার ঠিক আছে ফেলে দাও, ঠিক আছে ফেলে দাও। আচ্ছা সেদিন গেল। আবার সেদিন রাত্রেবেলা কী করলো ভাই, 3 প্যাকেট বিরিয়ানি নিয়ে এলো। আর সন্ধ্যাবেলা ওয়াইফ হেভি স্ন্যাক্স বানিয়েছিল, তো সেগুলো সবাই খেয়েছিলাম। তো ওই বিরিয়ানিটা যে নিয়ে এলো, এটা ওয়েডনেসডে কথা, ওয়েডনেসডে রাত্রেবেলা ভাই বিরিয়ানি নিয়ে এলো, সন্ধ্যাবেলা ওয়াইফ স্ন্যাক্স বানিয়েছিল, স্ন্যাক্স থেকে সবাইকে পেট ভরে গেছে, তাও বিরিয়ানিগুলো খাইনি। 3 প্যাকেট বিরিয়ানি ইনট্যাক্ট করা ফ্রিজে মধ্যে ঢুকিয়ে দিয়েছে ওয়েডনেসডে। এবার থার্সডে যে সকালবেলা ঘুম থেকে উঠেছে ওয়াইফ, এবার চা করবে বলে দুধ বের করতে গেছে, যে ফ্রিজ থেকে বিভৎস পচা গন্ধ বেরোচ্ছে, খাবার পচে যাচ্ছে। হ্যাঁ, কি পচেছে খালি বিরিয়ানি থেকে বিভৎস হচ্ছে পরে পচা গন্ধ। এবার এতটাই পচা গন্ধ ও সেটা সহ্য না করতে পারে, ওখানে বমি করে ফেলেছে। তখন যে যা রান্নার লোক ছিল, ওই বাড়িতে সব কিছু ঝাড়ে পোছা সব কিছু ওই করে, ও এসে বল দিদি তুমি সরে যাও আমি করছি, ওই ওগুলোকে ফেলে। আর সেদিন আমার উড়িষ্যা যাওয়ার কথা ছিল, সেদিন ছিল থার্সডে, সকালবেলা 7:30 আমার উড়িষ্যা যাওয়ার কথা। ভাইকে বললাম এক কাজ করবো, আমি একা যাবো, তুইও চো আমার সঙ্গে। আমার সকালবেলা বেশি কোনো কাজ না, 10 মিনিটসের কাজ করে তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা 7:30টার সময় বেরিয়েছি, 11টার সময় পৌঁছেছি, 10 মিনিটের কাজ করে ফিরছি। তো আমার না মানে একটা দেশি মুরগির প্রতি লোভ, যেটা এখানে পাওয়া যায় না, গ্রাম অঞ্চলে পাওয়া যায়, তো নিয়ে আসছি 2.5 কিলোমিটার দেশি মুরগি নিয়ে আসছি। আর সেদিন ছিল থার্সডেতে তো আমার বাড়িতে কেউ চিকেন মটন খাই না। তার আমি ঢুকেছি 2টোর সময় বাড়িতে। তো 2টোর সময় ঢুকে আমি দিদিকে বললাম যে রান্না দিদি, বললাম দিদি পল্লবীদি তুমি এটা বেশ ভালো ঝাল মশলা করে রান্না করো। দিয়ে 3:30টার সময় রান্না শেষ করেছে, 4:50টার সময় আমি খেয়েছি, আর কেউ খায়নি। রাত্রেবেলাতেও আমি খেয়েছি, কেউ খায়নি, ইনট্যাক্ট ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। ফ্রাইডে আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছি, 10:30 11টা ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে এবার নিজের কাজ করছিলাম, দিয়ে লাঞ্চের টাইমে ওয়াইফ বলছে যে যখন খেতে দিচ্ছে দেখছে যে চিকেন, দেশি চিকেনটা উপরে না পোকা কিলবিল করছে, ফাঙ্গাস লেগে, আর এমন গন্ধ যে গন্ধে টিকতে পারছে না গন্ধে। কেসটা কি হয়েছিল? এবার আমার মানে ওইখান থেকে আমার তো একটা শখ এলো যে এটা পসিবল কী করে হচ্ছে, মাংস কেন পড়ছে।
মাংস কি কেন পড়ছে? আমার বাড়ি পুরো বন্ধন করা, আমার বাড়ি পুরো বন্ধন করা, কোনো নেগেটিভ এন্টিটি কেউ ঢুকতে পারবে না, আমরা পুরো একটা প্রোটেকশনের মধ্যে আছি। তা এটা হচ্ছে কি করে? তখন আমি বাবা মা সঙ্গে বললো, বাবা কোনো প্রবলেম আছে, কোনো একটা বড় সড়ো প্রবলেম হচ্ছে। বাবা বলে, ধুর তুই সারাদিন ওই ভূত প্রেত ওই সব ওই পডকাস্টগুলো দেখিস, ওই সব নিয়ে ভাবিস, সব কিছু না, মাংস নষ্ট হয়ে গেছে। পরপর 3 দিন মাংস নষ্ট হয়ে গেল, তাও ফ্রিজে। তাও ফ্রিজ, আর বাকি বাকি জিনিসগুলো নষ্ট হচ্ছে না, চিকেনটা কেন নষ্ট হচ্ছে? যা তর্ক করে লাভ কি? তো ওয়াইফের কাছে গেলাম, ওয়াইফকে বললাম তুমি কিছু নোটিস করেছো? বলছি কি নোটিস? বলছি এবার তুমি যে আগে যে আমাদের কোনো প্রবলেম এলে যে প্রবলেমগুলো হতো, মানে আগের থেকে যে ইন্টেনশনগুলো পেতে, সেগুলো তুমি কিছু বুঝতে পারছো? হ্যাঁ 2-3 দিন ধরে না আমি আওয়াজ, স্মেল এগুলো পাচ্ছি, প্রেজেন্স আমি ফিল করতে পারছি। আমি তখন তো 1000% শিওর হয়ে গেলাম। তখন আমাকে বললো, তোমাকে না আমি একটা কথা বলিনি। বললাম কি বলনি? বলছে ওই যে সানডে তুমি গেলে কলকাতা, সেদিন প্রচণ্ড 7টা থেকে 10:30 অবধি প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। মানে উপরে ঝড় বৃষ্টি এমন হয়েছে, আমাদের উপরে, আমি তো বাবা মা একতলা থাকে, আমরা ফার্স্ট ফ্লোরে থাকি, জানলার কাঁচগুলো অবধি ভেঙে পড়ে গেছে, এত ঝড় বৃষ্টি হয়েছে। পল্লবী দে ও দিদি রাত্রেবেলা বেরিয়েছে, বেরিয়ে দেখছে যে একটা সাদা শাড়ি পরা মহিলা, পা দুটো উল্টো। ওরা দেখে বলছে আমরা দৌড় ওখান থেকে। বললাম তুমি কথাটা আমাকে আগে বলনি কেন? বলছে না ও আমাকে বলেছে, আমি অতটা ইয়ে করিনি। এবার আমার মাথায় কি স্ট্রাইক করলো যে এর থ্রু কিছু হচ্ছে না তো, এই কিছু করছে না তো। আমি গিয়ে না ওই যে দিদি রান্না করে পল্লবী দিদি, ওকে নোটিস করছি, ও না রান্না করছে, যাই কাজ করছে না, বিড়ি 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 করে কী সব বলে যাচ্ছে। আমি ওকে কিচ্ছু বলিনি। তারপরে আমাদের ওখানে একজন আছে, আমি তো মমিতা দিকে ফোন করে বললাম ব্যাপারটা, তো উনি শুনলেন, কিছু বললেন না আমাকে। তখন আমি ওখানে আমাদের একজন আছে শিখাদি বলে, তাকে ফোন করে বললাম যে দিদি এই ব্যাপার, আমি ওকে কিন্তু নিয়ে আসবো, তুমি কিন্তু একটু রেডি থেকো। উনি হচ্ছে ওদের বাড়িতে মানে তো মা মনসার প্রতিষ্ঠান করা আছে, উনি সাধক, তান্ত্রিক না সাধক। তো আমিও পল্লবীদি যখন 4টে বাজে দেখি জামা কাপড় গুছিয়ে সাইকেল নিয়ে বাড়িয়েছে। বললাম বাড়ি যাচ্ছ? বলছে হ্যাঁ। বললাম আমার সঙ্গে চলো। বলছে কোথায়? বললাম চলো না, সামনেই যাব। এবার সামনে যাবো বলে ওকে নিয়ে গেছি। এবার ও আগে আগে চলছে, পিছন পিছন যাচ্ছি, কেন দেখছি ও যে পালিয়ে না যায়। এবার যেই ওই শিখাদির বাড়ির সামনে গেছে, গেটটার সামনে, ও আর ঢুকবে না। আমি ওই দরজাটা ঠেলে খুললাম, ও কিছুতে ঢুকবে না। ওকে পিছন থেকে আমি এক ধাক্কা মারলাম, মেরে ঢোকালাম। আবার শিখাদি তত্তর করে বাড়ি থেকে নেমে এলো, নেমে এসে হাতটা ধরলো, ধরে একদম বাড়ির মধ্যে ঢুকিয়ে কীরকম বলবো, মনে করো এখানে একটা খাটিয়া পাতা, গ্রামের তো খাটিয়া পাতা, উনি ম্যাক্সি পরে বসে আছে। ওকে বলো তুই বস এখানে, আর আমাকে বলো তুই এখানে বস, তত্ত্ব করতে একটু দূরে, তুই এখানে বস। বলছি দাঁড়া, এখানে বস, একটা টুল দিল, এখানে বস। এটার ভিডিও পাঠিয়েছিল বোধহয়। হ্যাঁ এখানে বস। ও জল খেতে গেছে। বিশ্বাস করবে না, আমি জাস্ট বসেছি, ও তাড়াং করে লাফ মেরে ওই টুলটাকে ছড়িয়ে এসে পাশে বসেছি। আমি কিছু করিনি। ওই যে দাঁড়িয়ে আছে আমার পিছনে, ও আমায় করাচ্ছে। ও বলছে কে করাচ্ছে তোকে? কে করাচ্ছে? না ওই যে আমার পিছনে দাঁড়িয়ে আছে, ও করাচ্ছে। বলছে ও কে করাচ্ছে? তখন ও নিজের রূপে আসে। বলছে তুই কে? তুই কোথা থেকে এসছিস? তোকে কে পাঠিয়েছে? না আমি কলকাতা থেকে এসেছি। তুই কলকাতা থেকে এসছিস? তুই কোনদিন কলকাতায় যাসনি? তুই কলকাতাতে কোথা থেকে এলি? না আমাকে তো কলকাতা থেকে পাঠানো হয়েছে। বলছে কেন পাঠানো হয়েছে? কার জন্য মারার জন্য পাঠানো হয়েছে? বলে বাবা ওই মেয়েটার কি সাজ, নিজেকে কি সুন্দরীভাবে দেখতে, কি ঠাঁট। তখন ওকে আমি বলি যে তোমাকে কে পাঠিয়েছে? তখন আমাকে বলছে তুই চিনিস ওকে, তুই ভালোভাবেই চিনিস, আমার কেন জিজ্ঞেস করছিস? তারপর শিখাদি বলে তোকে কী জন্য পাঠিয়েছে? বলছে আমি না, তুই শরীরে কেন ঢুকেছিস? বলছে আমাকে তো পাঠানো হয়েছিল ওই মানে আমার ওয়াইফের শরীরে ঢোকার জন্য। শরীরে ঢুকে আস্তে আস্তে সব ব্লাড চুষে খেয়ে নিত, ও আপনি স্বপ্নে শুকিয়ে মরে যেত, কেউ বুঝতেও পারতো না।
যেহেতু আমাদের অলরেডি প্রোটেকশন দেওয়া আছে, ও বাড়ির মধ্যে ঢুকতে পারছে না, বাড়ির মধ্যেও ঢুকতে পারছে না, আমার ওয়াইফ যখন বেরোচ্ছে আমার ওয়াইফকেও শরীরে ঢুকতে পারছে না, আমার মেয়েরও কোনো ক্ষতি করতে পারছে না। বলছে তা তুই কী করে ধরলি? বলছে আরে এ তো ওই যে সোমবার দিন রবিবার দিন ঝড় বৃষ্টি হয়েছিল, তার আগে 2 দিন আগে ও তো 2-3টার সময় সাইকেল নিয়ে বাড়ি যাচ্ছিল, একটা হাওয়া আসে, আমি ওর শরীরের মধ্যে ঢুকে গেছি। ও বুঝতে পারেনি। দিয়ে তারপরে ওকে বললো যে তুই, আমি ওকে বললাম যে তোমাকে কে পাঠিয়েছে? তুই তো চিনিস ওকে, তুই চিনিস না, তুই তোকে চিনিস? তো আমি বললাম যে আমার শ্বশুরবাড়ি থেকে, শ্বশুরবাড়ি সাইডের ওই মহিলা। বলছে আমি জানি না, আমি বলবো না। আমি তখন ওকে চ্যালেঞ্জ করবো, তোকে বলতে হবে, তুই যদি না বলিস তোকে আজকে আমি এখান থেকে বেরোতে দেবো না। তখন বলছি তখন আমাদেরকে তাকাচ্ছে এরকমভাবে, তুই কী করবি? তোকে 5 মিনিট আমি শেষ করে দেবো। আর তুই 5 মিনিট কেন, তুই আমার একটা চুলো ছিঁড়তে পারবি না, তোর যদি ক্ষমতা থাকে এত, তুই আমার করে দেখা। তো তোমাকে আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, তুই আমার কিছু ক্ষতি করে দেখা। তো যাই হোক, এসব অনেকক্ষণ ধরে হলো। তো ওকে নিয়ে গেল তুলসী মঞ্চে নিয়ে গিয়ে ওই যে মা মনসার যে মঞ্চটা, ওখানে নিয়ে গিয়ে ওই কী সব জল ফল পড়া দিল আর কী সব তখন তো ফুকলো। তখন ও বিড়বিড় করছে। এবার যখন আমাকে বিড়বিড় করছে, আমি আর শিখারির পাশে দাঁড়িয়ে আছি, ও বেরিয়ে যাচ্ছে, ও নর্মাল তখন দেখা যাচ্ছে, তখন মনে হচ্ছে না ও নর্মাল, বাট ও বেরোনোর সময় এমনভাবে একটা মানে চাউনি দিয়ে এমনভাবে একটা ক্রিপি স্মাইল দিল না, মানে ও বুঝিয়ে গেল যে তোরা যে ভাবলি আমাকেও শরীর থেকে বের করে দিয়েছিস, আর আমাকে যে জন্য পাঠানো হয়েছে সেটা আমি করব না, তোরা খুব ভুল ভাবছিস। ঠিক আছে, সেটা আমি বুঝতে পারলাম। তখন শিখাদি আমাকে বলল, একে আর কাজে রাখিস না, এ যদি একটু চান্স পেয়েছে তোর ওয়াইফকে কিন্তু মেরে দেবে। তোমার হঠাৎ কেন মনে হলো শ্বশুরবাড়ির দিক থেকেই কেউ? শ্বশুরবাড়ির দিক থেকেই কেউ, কারণ বলে দিচ্ছে, এই যে ঘটনাটা হলো বাড়িতে এসে, তো পুরো ভিডিওটা আমি তোমাকে ভিডিওটাও পাঠিয়েছি, সব ক্লিপিংসও পাঠিয়েছি, পজিশনের ভিডিও। আমার লাইফে ফার্স্ট টাইম পজিশন আমি দেখেছি, সত্যি কথা বলছি, আমার এখনও ভয় লাগে ভাবলে। সেদিন কি হয়েছে, তার পরের দিন সকালবেলা 9th এপ্রিল ভোরবেলা আমি স্বপ্ন দেখছি, আমাদের যে কিচেন এরিয়াটাতে ওই পল্লবীদি আমার মেয়ের গলায় চাকু রেখেছে, এখানটায় চাকু রেখে আমাকে হাসতে হাসতে বলছে, কী রে, আমাকে চ্যালেঞ্জ করেছিলিস না, ক্ষমতা থাকে তো করে দেখা, তোর মেয়ের গলাটা কাটবো। আমি না তখন মানে ধরপর করে উঠেছি, মানে একটা বাবা হয়ে নিজের মেয়েকে দেখছি এরকমভাবে যে আমার মেয়ের গলায় চাকু রেখে এরকমভাবে বলছে, ধরপর করে আমার না মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে কয়েক সেকেন্ডের জন্য। আমি গিয়ে মানে কয়েক সেকেন্ড নিজেকে ভাবলাম কী দেখলাম, তখন দেখি বাজে 5:45 AM। আমি চোখ মুখে জল দিলাম, আর আমাদের কী বলতো, যেহেতু আমরা উপরে থাকি, আমার সামনে না বিশাল বড় ব্যালকানি আছে, ব্যালকানিতে একটা চেয়ার থাকে, চেয়ারে বসে আমি স্মোক করি। তো জল ফল দিয়ে আমি সাথে সিগারেটটা নিয়ে আমি ব্যালকানিতে গেলাম স্মোক করবো বলে, কিন্তু আমি না ওখানে স্মোক করলাম না। এবার স্মোক না করে ওর ব্যালকানির থেকে একটা লম্বা প্যাসেজ গেছে, যেটা আমাদের বাড়ির রাইট সাইডে দেখা যায়, ওখানে 2টো তুলসী মঞ্চ আছে। একটা তুলসী মঞ্চ যেটা অনেক পুরনো, মানে যখন বাড়ি হয় সে তারপরে পরেই, আর একটা তুলসী মঞ্চ 2 বছর আগে করা হয়েছে। যে তুলসী মঞ্চটা পুরনো, সেই তুলসী মঞ্চটাতে একটা গাছ উঠেছে, একটা আজব টাইপের গাছ। আর আমি না ওইখানে গিয়ে ডান দিকে সিগারেটটা জ্বালাইও নি, আমি জানি না কেন, আমার যে কোনো এক্সপ্লেনেশন নেই, আমি তুলসী মঞ্চের দিকে 1 মিনিটের বেশি খালি তাকিয়েছিলাম, কোনো এক্সপ্লেনেশন নেই কেন তাকিয়েছিলাম, কী জন্য তাকিয়েছিলাম, আমার কাছে এটা সত্যি কোনো ইয়ে নেই। আমি নিচে এলাম, এসে দেখি বাবা দাঁড়িয়ে আছে। বাবা বলছে, কী তুই সকাল সকাল উঠে গেছিস? আমি তোমার বাবাকে বললাম, বাবা ওই যে তুলসী মঞ্চটা ভাঙার জন্য লোক পাওয়া যাবে, এটা আমি আজকেই ভাঙবো। তুলসী মঞ্চ ভাঙবে? হ্যাঁ। আচ্ছা। আমি বললাম জানি না। বাবা বলছে কেন? আমি বললাম জানি না, আমার মনে হচ্ছে ওর মধ্যে কিছু আছে, আমার ইনস্টিংক্ট বলছে ওর মধ্যে কিছু আছে, সব প্রবলেমের ইয়ে হচ্ছে ওই তুলসী মঞ্চ। তো বাবা তো পেলো না, তো আমি আবার সেই শিক্ষাদিকে ফোন করি। তো যাই হোক, সে একটা লোক জোগাড় করে দিল, সেই লোকটাকে আমি জানতাম না। তো আমাকে আমার ওয়াইফ এসে বললো, তখন শুয়েছিলাম, এসে বললো একজন লোক এসছে ওটা ভাঙার জন্য, ভাঙছে। সে তুলসী মঞ্চ ভাঙতে নিচে গিয়ে দেখে একটা মাটির ভাঁড় পাওয়া গেল, ভাঁড়ের মধ্যে
কয়লার টুকরো, যেটা শ্মশানে বা মুসলিমরা ইয়েতে ব্ল্যাক ম্যাজিকে কাজ করে, সেই কয়লার টুকরো, মানুষের মাথার খুলি। আর মানুষের মাথার খুলি আরেকটা মানুষের মাথার খুলি মাংস সমেত। আর যে মাটিটা বের করলো না, অসংখ্য ছোট্ট ছোট্ট হাড় পুরো মাটিটার সঙ্গে মিশে। ওই যে 2021 আমার মেয়ের অন্নপ্রাশন হয়েছিল, আফটার দ্যাট হঠাৎ করে আমার বাবার ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ হয়ে গেল, আমাদের সঙ্গে সবাইকে ঝগড়া। সেই টাইমেরই আমার শ্বশুরবাড়ির কোনো একজন লেডি এটা এসে পুঁতে দিয়ে গেছিল। আর কিভাবে পুঁতবে? দেখতে পেতো তো। এখন সেই টাইমে আমাদের তো বাইরেটা না, এখন কোলাপসেবল গেট আছে, আগে কাঠের দরজা ছিল। এখন কাঠের দরজাটা খুলে রাত্রেবেলা বা ভোরবেলা যদি উঠে পুঁতে দেয়, কেউ দেখার নেই, পিছন দিকে কে দেখবে? সবাই তো উপরে ঘুমোচ্ছে। আর তুলসী মঞ্চ পুঁতে তো সব থেকে ইজি, সামান্য মাটি করে পুঁতে দাও। মঞ্চ তো একটা বেদি বা জায়গাটা তো আছে। আর ওই তুলসী মঞ্চতে কোনোদিনও তুলসী গাছ আফটার দ্যাট ওই 2021 পর থেকে কোনোদিনও ওই তুলসী মঞ্চতে কোনো তুলসী গাছ বাঁচে না, কোনো তুলসী গাছ বাঁচে না, কোনো তুলসী গাছ বাঁচে না। আর বাঁ দিকে যে তুলসী গাছ, ডান দিকে তুলসী গাছটা হয়েছে মঞ্চটা, বাঁ দিকে তুলসী মঞ্চ, ডান দিকে তুলসী মঞ্চ। বাঁ দিকে যে তুলসী মঞ্চ না, দুটো তুলসী গাছ ছিল, একটা গাছ বেঁচে আছে আর একটা গাছ ডান দিকে এরকমভাবে ঝুলে আছে ওই তুলসী মঞ্চের দিকে, ঠিক আছে? ওই তুলসী মঞ্চটা এখন ভাঙা হলো তো অজস্র হার, আমি তো পুরো। কিন্তু জিনিসটা নিয়ে আসবে তোমার বাড়িতে, টের পেলে না? আমরা তখন জানতামই না এত সব, তন্ত্র মন্ত্র ভূত প্রেত এত সব কে মাথায় তোমার বাড়িতে এসছে। ইভেন আমার বাড়ি মাটি নিয়ে গেছে, হ্যাঁ ওটা বলেছিল। আমার বাড়ি মাটি নিয়ে গেছে, তো আমার ওয়াইফের উপর চালানো এটা করলো কি করে? ওই মাটির থ্রুই তো। মানে তুমি ওই জন্য যখন মৌমিতা দিকে কিছু ফটোস পাঠিয়েছিলে তখন বলেছিল না যে একজনের ফটো, এর ফটো আগে পাঠাননি কেন? আপনি এত বড় ভুলটা করলেন কি করে, এই ফটোটা পাঠাননি কেন? আমার সঙ্গে তাদের সঙ্গে তেমন কোনো সম্পর্কই নেই। আমি হয়তো আমার 9 বছরের বিয়ের ম্যারিড লাইফে ওর বাড়ি হয়তো আমি 4-5 বার গেছি। করেছিল কেন জিনিসটা? করেছিল এটা কিছুই না, আমার ওয়াইফকে না সবাই ভালোবাসে, বাড়ি একমাত্র মেয়ে তো সমস্ত রিলেটিভস থেকে আরম্ভ করে সবাই ভালোবাসে। আর ও নিজের সংসারে নিজের হাজব্যান্ড, নিজের শ্বশুর শাশুড়ির সঙ্গে কোনোদিনও ইয়ে করে না। ইভেন নিজের মায়ের গলার টিপে, এতটাই রাগ, এতটাই নিজের মায়ের গলা টিপে ধরে। কে? যে মহিলার কথা বলছি, উনি নিজের মায়ের গলা টিপে ধরে, ঠিক আছে? আর এইসব যে কাজে খুব মানে, যেহেতু ওনার বাড়ি আলাদা জায়গায়, এইসব কাজ উনি নিজে জানে, ঠিক আছে? সেটা পরে আমি মমিতা কাছে সব জানতে পারলাম ওনার ব্যাপারে, যে এ কি করেছে। এই তুলসী মঞ্চ ভেঙে এইসব জিনিস পাওয়া গেল, তারপর কি হলো? তারপরে আমি মমিতা দিকে ফোন করলাম, শিখাদিকেও ফোন করলাম, বললাম দেখো এই বেরিয়েছে। মমিতা দি আমাকে বললো একটা জিনিসে হাত দেবেন না, ফিজিক্যালি কোনো কিছু টাচ করবেন না। তোমার কাছে আমি যে ভিডিওসগুলো পাঠিয়েছি দেখবে, ওখানে আমি চাকু নিয়ে ওইগুলো করছি। দিয়ে যে লোকটা, যখন আমি একটা প্লাস্টিকের মধ্যে না লোকটা ওইগুলো রেখেছিল, লিখে বলছে এ তো মানুষের মাথার খুলি, এটা তো মানুষের মাথার খুলি, মানুষ মরে যাওয়ার পর তো ওই মাথার খুলিগুলো পাওয়া যায়। তুমি কি করে জানলে, আপনি কি করে জানলেন? বলছে আরে আমি জানবো না, আমি তো শ্মশানে মোড়া পড়াই। শ্মশানে মোড়া পড়ে মানে? না আমরা তো শ্মশানে মোড়া পড়াই। আর সেই লোকটা ডোম ছিল, আমি জানতাম না। আমি বললাম কী করে? বলছে এই যে মাটি আছে, মমিতা দি আমাকে বললো ওই মাটি আপনি ওনাকে দিয়ে তোলান, তুলিয়ে যদি কোনো পাশে পুকুর থাকে সেই পুকুরে গিয়ে পুরো ফেলে দিন। শিখাদিকে বললাম, শিখাদি বললো তুই এক কাজ কর, তুই হাত দিবি না। সে মহিবু বললো তুই ওটাতে হাত দিবি না, ওকে দিয়ে পুরো উঠিয়ে একটুও মাটি যেন ওইখানে না থাকে, পুরোটা ভেঙে একদম পুকুরের জলে বা বাঁধের জলে গিয়ে ফেলে দিই। আমাদের ওখানে বাঁধ আছে, রেল লাইন ক্রস করে যেতে হয়, তো বাঁধের জলে গিয়ে আমি পুরো ফেলে দিয়ে আসি। ফেলে দিয়ে আসার পর আমাকে শিখাদি বলেছিল তুই সিধা আমার বাড়ি আসবি, আমি কিছু জিনিস দেবো, মানে সর্ষে, তার মধ্যে বালি, তার মধ্যে আরও কী সব ছিল। বলছি এইটা নিয়ে গিয়ে ওই জায়গাটার চারদিকে ছড়াবি, আর তোদের বাড়ির ওই যেই জায়গাটাতে ওই ইয়েটাতে আছে ওই বাউন্ডারিটাতে পুরোটা চারদিকে ছড়িয়ে দিবি।
তাহলে এই জিনিসটা যে ইম্প্যাক্ট সেটা কেটে যাবে। তো মানে বাড়ি বন্ধন করা ছিল কিন্তু বাড়ির মধ্যে এরকম জিনিস ছিল। হ্যাঁ, বাড়ির মধ্যে এরকম জিনিস ছিল, আর এই জিনিসের জন্যই দুনিয়া সব সমস্যার সৃষ্টি। মায়ের স্ট্রোকটাও হয়েছিল তোমার? না, মায়ের স্ট্রোকটা এবার বলছি, মায়ের স্ট্রোকটা হয়েছিল কেন পরে জানতে পারলাম। মা অ্যাকচুয়ালি ছোটো ছেলেকে না প্রচণ্ড ভালোবাসে, ছোটো ছেলে তো। মা বলে আমি সিঁড়ি মানে আমাদের দোতলা যে সিঁড়িটা উঠে যাচ্ছে, সিঁড়িটার সামনে বলেছিলাম, কে রে, তা কার তো সাহস আছে রে, কে আমার ছোটো ছেলে এরকম ক্ষতি করেছিস, তোর ক্ষমতা আছে তোর সামনে আয়। মানে আমরা যেদিন গেছিলাম তার যাওয়ার 1-2 দিন আগে, আমার তো ক্ষমতা তো সামনে আয়। মা বলছে আমি দেখছি উপর থেকে একজন সাদা শাড়ি পরে নেমে আসছে, চুলগুলো খোলা, বিভৎস দেখতে। মানে যা বুঝতে পারছি তোমাদের উপরে মাল্টিপল জিনিসপত্র চালানো হয়েছে। এটা সেই যে ভাই যে নন্দী হিলস থেকে যে এসেছিল, আমরা ভেবেছিলাম কেটে গেছিল, কাটেনি। সেটা মা এরকম বলেছিল। মা বলছে আমি ওই জায়গায় স্টিভ হয়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, যেটা দেখে আমি সহ্য করতে পারিনি। পরে এসে আমি ঘুমের ওষুধ খাই, খেয়ে ঘুমাই, তারপরেই মায়ের ওই স্ট্রোক হয়। এরকম জিনিসপত্রগুলো না মানে নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করে, আরো বেশি পাওয়ারফুল করে। আর তুমি মানে যে জিনিসপত্রগুলো পেয়েছিলে, নট ইভেন দ্যাট, আমার শাশুড়ির যে মৃত্যুটা যেটা ছিল সেটা ওনাকে মারাই হয়েছিল। ওনাকে তন্ত্র করে স্লো পয়জন দিয়ে, ওই বললাম না 2 দিন সুছোট জ্বর, 3 দিনের দিন হসপিটাল অব্দি পৌঁছতে পারেনি। ফাইনালি কি হলো এইসব হয়ে যাবার পর? ফাইনালি এইসব হয়ে যাওয়ার পরে মৌমিতাদি কাজ করছে, আমাদের যা প্রোটেকশন করা করে দিয়েছে। আমার বাড়ি যাবে মৌমিতাদি, বাড়ি গিয়ে পুরো বাড়ি দেখবে, বাড়িতে যা যা কাজ করার মৌমিতাদি করবে। দিয়ে এখনও উনি কাজ করছেন। আই থিঙ্ক জুলাই অগস্টের মধ্যে ওনার কাজ কমপ্লিট হয়ে যাবে। আফটার দ্যাট উনি আমার বাড়ি যাবেন, বাড়ি গিয়ে উনি সব যা যা করার ওনার ওগুলো করবেন। আর আপাতত আমাদের এরকমই চলছে। কেমন আছো এখন আগের থেকে অনেকটা বেটার আছে, মারাত্মক আগের ঘটনা থেকে অনেক বেটার আছে। মারাত্মক ঘটনা শেয়ার করলাম, মানে ঘটনাটা খুব লম্বা ঘটনা, বাট ইন ডিটেলস দিনক্ষণ ধরে তুমি যেরকমভাবে পুরো জিনিসটাকে জানিয়েছো, থ্যাংক ইউ। মানে আপনি থেকে তুমিতে চলে এসেছি পডকাস্টে আমরা। কৌস্তবের আড্ডাতে আসার জন্য অনেক 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 ধন্যবাদ, অ্যান্ড খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তোমাকেও খুব ধন্যবাদ। আর তোমার যারা দর্শক আছে তাদেরকেও বলবো যে আপনারা সবাই দেখবেন, যদি মনে হয় ভালো লেগেছে তাহলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড কৌস্তবকে সবাই সাপোর্ট করবেন। নমস্কার। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করুন নতুন হলে। আপনারা কি পল্লবদার আরও ঘটনা জানতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আমার সাথে কোনো ঘটনা শেয়ার করতে চান, অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, তন্ত্র রিলেটেড কোনো হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। কৌস্তবের আড্ডার এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।